আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা একটু জানাও। আর তোমরা আজকের এই ক্লাসটি যারা করতেছো সবাই আমাকে চিনো কিনা, তোমাদের নামটা কি সেটা একটু প্রথমে জানিয়ে দাও। আমরা খুব কয়েক মিনিট টাইম নিব, যেহেতু পরীক্ষা একদিন পরে অর্থাৎ 9 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমাদের টাইমটাও খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা খুবই কম টাইম নিব। আমাকে কে কে আগে থেকে চিনতে এটা একটু জানাইতে পারো, তার পরবর্তীতে তোমাদের কাছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। হ্যাঁ, তোমাদের নামগুলো একটু বলে দাও। ওকে, আমরা সবাই মিলে হচ্ছে আজকে সুন্দর একটি ক্লাস করব ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা ম্যাথ এখানে শর্টকাটে দেখব, খুবই শর্টকাট, মানে হচ্ছে আমাদের যাতে অনেকগুলো স্টেপ পার করতে না হয় ওইভাবে দেখবো। আর হচ্ছে তোমাদের সবার কথা অনুযায়ী যেই ম্যাথগুলো তোমাদের সবচেয়ে কঠিন লাগে, যে টাইপগুলো তোমাদের কাছে কঠিন লাগে, ওই টাইপগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরও কিন্তু তোমাদের নাসিম ভাইয়ের ক্লাস হচ্ছে রাত 8টায়, কালকেও কিন্তু ক্লাস হবে, আমারও ক্লাস দেখতে পাবা, তোমাদের নাসার ভাইয়ের ক্লাসও হবে, রেকর্ডেড ক্লাসও তোমাদের গ্রুপে দেওয়া হবে। সবগুলো ক্লাস তুমি ভালো মতো করলে বেস্ট একটা আউটপুট তুমি 9 তারিখে পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, সো আমাকে একটু জানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা ভালো আছি। ইনশাআল্লাহ হচ্ছে রাত 8টায়, কালকেও কিন্তু ক্লাস। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের নামগুলো একটু বলো, তোমাদের নামগুলো তো আমি জানি না আসলে। হ্যাঁ, তোমাদের সাথে আজকে হচ্ছে ফার্স্ট দেখা হচ্ছে আমার সাথে। সো তোমাদের নামগুলো একটু জানাও, কে কোন কলেজ থেকে, ভাইয়াকে আগে থেকে চিন্তা কিনা। হ্যাঁ, সো ও অনেকেই চিনে আমাকে দেখতেছে। হ্যাঁ, যাই হোক, অনেকেই হচ্ছে এখানে আসলে হচ্ছে অনেকেই আসলে অ্যাড হইতেও পারে না এখন, অ্যাড হবে। আহ, তোমরা যারা পরবর্তীতে ক্লাসটা করবা, আমি যেখান থেকে শুরু করি সব কিছু ঠিকঠাক তোমরা পেয়ে যাবে। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, আমি প্রথম দিকে বলে দিচ্ছি যাতে ক্লাসের শেষের দিকে গিয়ে তোমাকে চিন্তা করতে না হয় আর কি। হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওসামা বিন মাসুদ, মাইমুনা আক্তার, বিজয় খান, তশপিয়া আহসান, মিনহাজুল হোসেন, মাইমুনা আক্তার, তশপিয়া, আহ, তার পরবর্তী হচ্ছে শাহিনুর ইসলাম, পাবেল। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বেশি ম্যাথ সলভ করেন, ইনশাল্লাহ আমরা সলভ করব। সো আমরা তাইলে একেবারে ম্যাথের সলভে চলে যাচ্ছি। আমরা একেবারে তোমাদের কাছে কমপ্লেক্স যে টাইপগুলো লাগে সেই টাইপগুলো নিয়ে আলোচনা করবো। এখন যেহেতু প্রথম দিকে আমরা ক্লাসের একেবারে শুরুর দিকে, আমরা কিছু সহজ ম্যাথ দিয়ে শুরু করবো। এখন যদি প্রথমেই যদি কমপ্লেক্স ম্যাথে চলে যাই, তখন কিন্তু তোমরা বলবা যে হচ্ছে ভাইয়া খুবই কঠিন লাগতেছে। এই জন্য আমরা সহজ ম্যাথ দিয়ে শুরু করব। এটাও হয়তো চলে আসতে পারে যদি সহজ হয়, এমন না যে সবকিছু কঠিন আসবে এরকম না, কিছু সহজ ম্যাথও চলে আসে। তো আমি সহজ ম্যাথ দিয়ে শুরু করব কিছু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অনেক ক্লাস দেখছি ইউটিউবে। ওকে, যাই হোক। আচ্ছা, আমার নাম তো জানো। হ্যাঁ, আমার নাম হচ্ছে তৌহিদ। ওকে, সো তোমরা যারা বলবো তৌহিদ ভাইয়াই বলতে পারো। আমার নাম হচ্ছে তৌহিদ। ওকে, ঠিক আছে। সো জি ভাইয়া। জি ভাইয়া। এই তো ভাইয়া শুরু করছি দেখুন। আচ্ছা, ওকে। এই ক্লাসের লিঙ্কটা ওই ফয়সাল ভাইকে দিয়ে দাও। ওকে, ঠিক আছে, তাইলে সবকিছু তো ঠিকঠাক আছে তাই না? ওয়ালাইকুম আসসালাম। ও, অনেকেই অনেক ক্লাস করছো আসলে, আমি তো চিনি না এখন, আজকে হচ্ছে সবাইকে চিনতে পারতেছি আর কি। যাই হোক, আমাদের জার্নিটা খুবই কম দিনের হলো, আমাদের সম্পর্কটা তাইলে অনেক দিনের। হ্যাঁ, আমরা অনেক আগে থেকে হচ্ছে কমিউনিকেশন আছে আর কি। তোমরা আমার ক্লাস করতেছো, সো সেই জায়গা থেকে হচ্ছে তো তোমাকে চিনতে পারছি এখন। হ্যাঁ, সো আমাদের জার্নিটা কম দিনের হলেও হচ্ছে আমাদের যাত্রাটা অনেক দিনের, এরকম নাকি? যাই হোক, আমরা প্রথম থেকে তাইলে শুরু করব। আর হচ্ছে তোমরা নাম জানতা না, আমার নাম হচ্ছে তৌহিদ। ওকে, তাহলে হচ্ছে ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে,
দেখো, আজকে আমরা যে ক্লাসটা নিব এটা তো জানো, এটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। এটার উপর তোমাকে এখানে কিছু হচ্ছে আমি কথা বলে দিই, যাতে তুমি এর পরবর্তীতে তোমার আর কোনো হচ্ছে জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করা না লাগে আর কি। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা এই যখন সাবজেক্টটা সলভ করব পরীক্ষার খাতায়, তখন অবশ্যই এই যে FX100 MS এর ক্যালকুলেটর যদি এখনো পর্যন্ত তোমার কাছে না থাকে, তুমি একটা ক্যালকুলেটর তুমি ম্যানেজ করো। তুমি তোমার পাশের বন্ধু থেকে ম্যানেজ করতে পারো, অথবা কোনো আত্মীয় স্বজন থেকে ম্যানেজ করতে পারো। অনেকের কাছে হচ্ছে 991 ক্যালকুলেটর থাকে, এগুলো কিন্তু অ্যালাউ করে না। এই জন্য FX100 নামটা আমি আবারও লিখতেছি, FX100, অথবা অনেকের কাছে হচ্ছে 82 এরকম হচ্ছে ক্যালকুলেটর রয়েছে, এগুলো তুমি ইউজ করতে পারবা। বুঝা গেল? আর এই প্রবলেম সলভিং স্কিলের মধ্যে কয়টা কোয়েশ্চেন থাকে সেটা তো তুমি জানো, 15টা কোয়েশ্চেন থাকে। এখানে টোটাল নাম্বার থাকে কত? টোটাল নাম্বার থাকে হচ্ছে 30 নাম্বার। তাহলে একটা কোয়েশ্চেনের জন্য কত নাম্বার করে বরাদ্দ থাকে? 2 নাম্বার করে বরাদ্দ থাকে। ওকে, হ্যাঁ। আর এই প্রবলেম সলভিং স্কিলে তোমার দেখো, এইখানে 15টা প্রশ্ন থাকে, 30 নম্বর বরাদ্দ থাকে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে। মনে রাখতে হবে, এই যে প্রবলেম সলভিং স্কিল, এই প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে তুমি যদি একটা প্রশ্ন ভুল করো, তোমার থেকে কিন্তু 0.50 মার্ক কর্তন করা হবে। কেন? এখানে একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে। তোমরা হয়তো অনেকে এখানে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছো, সেখানে যে 1 নম্বরের প্রশ্নগুলো দেখা যেত তার জন্য 0.25 নম্বর কর্তন করা হতো। এখানে যেহেতু একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ, এই জন্য এখানে 0.50 নম্বর কর্তন করা হবে। বুঝা গেল? আর এখানে যে সাবজেক্ট ভিত্তিক মানবন্টন, অর্থাৎ এখানে 30 নম্বর, অ্যানালাইটিক্যাল স্কিলও 30 নম্বর, ইংলিশে হচ্ছে আমাদের 40 নম্বর, টোটাল 100 নাম্বার। আর এখানে টোটাল প্রশ্ন থাকবে 65টি, যেমন এখানে 15টি, অ্যানালাইটিক্যাল স্কিলে হচ্ছে 15টি, ইংলিশে হচ্ছে 35টি। আর সময় থাকে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কয় মিনিট? 1 ঘন্টা মানে হচ্ছে আমাদের 60 মিনিট। 60 মিনিটে তোমার কয়টা কোয়েশ্চেনের আনসার করতে হবে? 65টা কোয়েশ্চেনের আনসার করতে হবে। ওকে, এই যে 65 কোয়েশ্চেনের আনসার করতে হবে। এই 65টি কোয়েশ্চেনের আনসার তুমি 60 মিনিটে করা এত কিন্তু সহজ না, তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস না করো। এই জন্য তোমার প্রবলেম সলভিং স্কিল, এই যে এটা একটা ম্যাথমেটিক্স পার্ট, এটাতে তুমি যতই শর্টকাট করতে পারবে ততই তোমার জন্য লাভ হবে। আমরা এখানে প্রত্যেকটি ম্যাথ কিন্তু শর্টকাটে করব, হ্যাঁ। ওকে, তাইলে তোমরা তো এই বিষয়গুলো বুঝতে পেরেছো। ক্যালকুলেটর কিন্তু এখনো পর্যন্ত যাদের নেই, অবশ্যই ক্যালকুলেটর কি করতে হবে? কালেক্ট করতে হবে। এখানে তোমাকে অনেক বেশি টাইম বাঁচাবে এটা। হুম, বলো। ওটা দেখছি। রেকর্ডেড ক্লাস গুলো হচ্ছে এইখানে পাবা, হ্যাঁ, এইখানে পাবা, এই গ্রুপে পাবা। সো যারা শেষের দিকে আসছে আমাকে চিনছো কিনা বলো, আর এই তথ্যগুলো তোমার কাছে আগে জানা ছিল, এতটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা। এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তুমি পরীক্ষার হলে যাবা, কয়টি প্রশ্নের আনসার করতেছো, কয় মিনিটে আনসার করতেছো, একটা প্রশ্নের পিছনে কয় মিনিট করে তোমার জন্য বরাদ্দ থাকতেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে এখান থেকে একটা প্রশ্ন ভুল করা, মনে করো তুমি ওই প্রশ্নটার আনসার জানোই না, 30% তুমি ওই প্রশ্নের আনসার জানো, 70% জানোই না, ওই প্রশ্নটা দেখাই দিলে তুমি মনে করছো 0.25 নম্বর কর্তন করা হবে, এখানে কিন্তু 0.50 নম্বর। আর অনেক সময় যখন ওয়েটিং লিস্ট থেকে যখন তোমার নাম নেওয়া হবে, তখন এই 0.25টা অনেক বেশি কাল হয়ে দাঁড়াবে। 0.25, তুমি আসো 0.25 পরে, এর আগে তুমি দেখবা যে হচ্ছে অনেক সিরিয়াল, শুধু 0.25 এর জন্য তোমার চান্সটা হয় নাই। এর আগের সিরিয়ালের চান্স হয়েছে, কিন্তু 0.25 এর পরে তোমার সিরিয়াল চলে আসছে, তোমার চান্স হয় নাই। এই জন্য এখানে প্রশ্নগুলো যদি তোমার কাছে মনে হয় যে আমি একেবারেই পারতেছি না, ওটা দেখানোর দরকার নাই। হুম, ওকে। হ্যাঁ হ্যাঁ, এইখানকার জন্য হচ্ছে 0.50। ওকে, ঠিক আছে তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা একেবারে প্রথম ম্যাথ দিয়ে শুরু করতেছি। এখানে দেখো, এখানে বলা হচ্ছে 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যার সিরিজটা তোমরা হয়তো অনেকেই জানো, যেহেতু আমি আজকে ক্লাস নিচ্ছি, তোমরা পড়তেছো, আমি আরেকটু বিস্তারিত পড়াই দিব, হ্যাঁ। এখানে তোমাকে যদি মৌলিক সংখ্যা নিয়ে, অর্থাৎ মৌলিক সংখ্যার সিরিজ নিয়ে প্রশ্ন করা হয়, তোমাকে একটা 10 ডিজিটের নাম্বার মনে রাখতে হবে। সেই 10 ডিজিটের নাম্বারটা আমি একটু পরে বলে দিচ্ছি। এখানে 1 থেকে 10, 11 থেকে 20, এই রেঞ্জটা অনুযায়ী তুমি যাবা, 21 থেকে 30,
31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এইখানে তোমরা অনেকেই ভুল করো 1 থেকে 10 দাও, আবার 10 থেকে 20 নেই, এইভাবে না। 1 থেকে 10, 11 থেকে 20, এই যে 20 শেষ, 21 থেকে 30, 31 থেকে 40। এখন তোমাকে প্রশ্ন করা হইলো 1 থেকে 10 এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা থাকতে পারে? 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40। হ্যাঁ, আমরা তো হচ্ছে ওইখানে গিয়ে কি মৌলিক সংখ্যা গণনা করব নাকি? মানে হচ্ছে এই রেঞ্জটা আছে, তোমরা হচ্ছে আনসার করতে পারো, এখানে আনসার করো। হ্যাঁ, আনসার করো। হ্যাঁ, আনসার কতগুলো করলে সেটা আমি শেষের দিকে বলে দিব। এইখানে এই যে 1 থেকে 100 পর্যন্ত আমি রেঞ্জটা করেছি হচ্ছে 10 ব্যবধান দেখে। তাহলে গড় কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 9, 10। তাহলে আমাদের এখানে 10 ডিজিটের একটা নম্বর মনে রাখতে হবে। নম্বরটাও আমি বলে দিচ্ছি তুমি কিভাবে মনে রাখবা। এই নাম্বারটা হচ্ছে 4422322321। ও, এখানে অনেকে আসো, খুব ভালো মতো হচ্ছে নাম্বারটা মনে রাখছো। ওকে, থ্যাংক ইউ, তোমরা আমার থেকে ভালো পারো। যাই হোক, হ্যাঁ, ওকে, ঠিক আছে। যাই হোক, 4422322321। এখানে যাদের মনে থাকবে না, আজকে প্রথম দেখছো যে তুমি একটা যুদ্ধে যাচ্ছ, 2 হাতে 2টা তরবারি নিয়েছো, তরবারিগুলোর নাম মনে রাখতে পারো 44। ওকে, তাহলে 44। এখন তোমার যে শত্রু আছে সে হচ্ছে তরবারিগুলোর উপর হচ্ছে আঘাত করছে। আঘাত করার পরে তরবারিগুলো অবশ্যই হচ্ছে ভেঙে যাবে, ভেঙে অর্ধেক অর্ধেক হয়েছে, অর্ধেক অর্ধেক হয়ে দেখে 2 এখন ভাঙা তরবারি ওগুলো কাজে লাগতেছে না, তুমি একটা নতুন তরবারি বের করছো যার নাম 3। তাহলে 3, এরপরে 3টা নিয়ে যুদ্ধ করার পরে তোমার কাছে তো এগুলো আছে, এগুলো একটু রিপিট করবা 2, এরপরে সিরিয়ালি 3, 3 থেকে 2, 2 থেকে 1। তাহলে 4, এটার অর্ধেক হচ্ছে 2, 3 কে আবার সেভ করতে হবে। তাহলে 2, 3, এরপরে 2, এরপর হচ্ছে 1। এটা সিরিয়াল আছে কিন্তু 3, 2, 1। তার মানে কি এখানে এই যে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি থাকবে বলো? 1 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা থাকবে 4টি। এরপর এখানে সিরিয়াল বসাই দিবা 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। এখন তোমাকে যেখান থেকে কোয়েশ্চেন করুক না কেন তুমি পারবা না? খুব সহজে পারবা এবং খুব কম সময়ে তুমি আনসার করতে পারবা। আগে তো এরকম হইতো, আমরা প্রথম থেকে যারা জানতাম না, এই যে আমরা বলতাম যে হচ্ছে এখানে কি 0 মৌলিক সংখ্যা হবে, 1 মৌলিক সংখ্যা হবে, কত দিয়ে শুরু করব? আচ্ছা 2 দিয়ে শুরু করি, 2, এরপরে বুঝবো যে কত হবে। তাহলে অনেক বেশি প্রেসার নিতে হইতো না, এখন প্রেসার নিতে হচ্ছে না। এখন তোমাকে বলছে 1 থেকে 30 পর্যন্ত। তার মানে তোমাকে রেঞ্জটা বলছে এই যে 1 থেকে শুরু করবা, 30 এ গিয়ে শেষ করবা। তার মানে এই 3টা নিতে পারবা, 4, 4, 2। তাহলে 4 প্লাস 4 প্লাস 2, টোটাল এখানে মৌলিক সংখ্যা কয়টি হইতেছে? 10টি। ওকে, হ্যাঁ। তাহলে পরীক্ষায় আসার মতো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখান থেকে শিখবো। সেটা কি দেখো, মনে রাখতে হবে আমাদের। এখানে তো 10টা আমরা দেখছি, এই যে ইনফরমেশন গুলো একটু মনে রাখতে হবে। তুমি যদি খাতায় না লিখো কোনো সমস্যা নেই, চোখে পড়লে হবে, পরীক্ষা তো খুব কাছেই। 0 এবং 1 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না, কিনা? 0 এবং 1 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না। এখন প্রশ্ন জাগে না, ভাই এতগুলো পড়াচ্ছেন, মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যেমন মনে করো এই যে 2 কে 2 দ্বারা ভাগ যায়, 2 কে 1 দ্বারা ভাগ যায়। তাহলে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে 2 তে? যাচ্ছে না। তাহলে তুমি নির্দ্বিধায় লিখতে পারবা 2 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এরপরে 3 কে নাও তুমি, তাহলে 3, তাহলে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 3 একটা মৌলিক সংখ্যা। এখানে 1 যদি তুমি বিবেচনা করো, 1 এর মধ্যে শুধু 1 দিয়ে ভাগ যায়, কিন্তু মৌলিক সংখ্যা হইতে গেলে এখানে ন্যূনতম 2টি সংখ্যা দ্বারা ভাগ যাইতে হয়। এরপরে যদি আরো বেশি হয়, যেমন যদি এটা 4 হইতো, তাহলে 4 এর মধ্যে 4 দিয়ে যাইতো, 4 এর মধ্যে 2 দিয়ে যাইতো, আবার 4 এর মধ্যে 1 দিয়ে যাইতো। যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আরো একটা সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, তখন ওই 4 কে বলা হয় কম্পোজিট নাম্বার, অর্থাৎ যৌগিক সংখ্যা। এই প্রশ্নটাও আসতে পারে, নিচের কোনটি যৌগিক সংখ্যা? তাহলে 4, 6 যেগুলো মৌলিক সংখ্যা না। তাহলে এখানে আমরা মনে রাখবো 0 এবং 1 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা না। এর পরবর্তীতে যদি বলা হয় তোমাকে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, সবচেয়ে কি ভাইয়া? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত বলতো? এটার আনসার করো, এটার সবাই একটু আনসার করো। হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এটার একটু আনসার করো। হ্যাঁ, এটা একটু আনসার করো। ওকে, গুড। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হবে, যেহেতু 0 এবং 1 মৌলিক সংখ্যা না, তাহলে 2 দ্বারা শুরু হয়েছে, এই যে 2টা হয়েছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা।
এরপর আরেকটা কথা হচ্ছে, এটা সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং এটা হচ্ছে জোট মৌলিক সংখ্যা। ওকে, তোমরা সবকিছু পাবা, রেকর্ডেড ক্লাসগুলো এই গ্রুপেই দেওয়া হবে, এখানেই পাবা। তোমরা তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে না, তোমাদেরকে এখানে আমরা যুক্ত করছি না, অবশ্যই পাবা। আজকের ক্লাসটা শেষ করো ভালো মতো, এখানে যতগুলো ইনফরমেশন তোমার লাগে আমি তো সবগুলো বলে দিচ্ছি না। তাইলে আমরা মৌলিক সংখ্যার সিরিজ দেখছি, কারা মৌলিক সংখ্যা হবে, 0 1 মৌলিক সংখ্যা না, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। এরপর আরেকটি কথা, সেটা হচ্ছে পৃথিবীতে একমাত্র জোট মৌলিক সংখ্যা, এই 2টা কিন্তু পৃথিবীতে একমাত্র জোট মৌলিক সংখ্যা, এটা 2টা একমাত্র জোট মৌলিক সংখ্যা। এই যে আমরা একটা প্রশ্ন পড়ছি, একটা প্রশ্নের সাথে কিন্তু হিউজ প্র্যাকটিস করে ফেলছি। তোমাকে এখন যে রেঞ্জের ভিতরে প্রশ্ন দেখ, তুমি পারবা না? অবশ্যই পারবা। ওকে, তোমাদের কাছে কি এটা খুব খারাপ লাগতেছে, মানে আমরা এইভাবে যে প্র্যাকটিস করতেছি, নাকি একটা প্রশ্ন যেটা আছে ওইটা সলভ করে চলে যাবো? তোমরা একটু জানাও আমাকে, এরপরে তোমরা যেটা বলবা সেটা অনুযায়ী আমি আগাবো। আমরা কি এতগুলো ইনফরমেশনকে একসাথে শিখে ফেলতেছি, এটা তোমার জন্য ভালো হচ্ছে, নাকি আমরা একটা প্রশ্নের আনসার করে করে চলে যাব, শুধু প্রশ্ন প্র্যাকটিস করবো? তোমরা কোনটা বলো আমাকে একটু জানাও, হ্যাঁ? এটা আবার হচ্ছে তোমরা বলবো যে হচ্ছে ভাই কোনো রাগ করে বলছে কিনা। আর ক্লাসটা কিন্তু অনেক বেশি লম্বা হবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে হবে ক্লাসটা। আর যারা হচ্ছে এখনো পর্যন্ত একটু ক্ষুধার্ত, তারা হচ্ছে পানি নিয়ে বসতে পারো, বা হচ্ছে বিভিন্ন ভাত থাকলে ভাত নিয়ে বসতে পারো, বা বিস্কিট খেতে পারো। আমাদের ক্লাসটা একটু লম্বা হবে, তোমরা একটু বলো আমরা কি এইভাবে প্র্যাকটিস করবো, নাকি শুধু প্রশ্নটা আনসার করে চলে যাব, কোনটা? কোনটা বলো, কোনটা বলো? ঠিক আছে, ওকে। ঠিক আছে, এভাবে আনসার করব তাহলে। হ্যাঁ, ওকে, এভাবে আনসার করব আমরা। এখন হচ্ছে 5টা 41 হয়েছে, আমরা হচ্ছে 5টা 45 হইলে ঠিক আছে। এখন থেকে হচ্ছে আমরা 10 মিনিট হচ্ছে বিরতি দিচ্ছি, 10 মিনিট থেকে একটু বেশি হইতে পারে। আমরা নামাজ পড়ে তারপর হচ্ছে ক্লাসটা আবার শুরু করবো। ওকে, ক্লাসটা কিন্তু লাইভে থাকবে। ওকে, ইনফরমেশন দরকার ভাইয়া, হালকা একটু ফাস্ট, ফার্স্ট কন্ডিশন সিলেক্ট। হ্যাঁ, নামাজের বিরতি, হ্যাঁ ঠিক আছে। এই যে এই প্রশ্নটা আমরা সলভ করছি না, আমরা নাম্বার 2 থেকে আবার সলভ করব। এখন হয়েছে কত, 5টা 41 না? ঠিক আছে, ইনফরমেশন আমি দিয়ে দিব, একটু 5টো করাবো তোমাদের, আমি বুঝতে পারছি। 5টা 50 থেকে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। সো লাইভ ক্লাস লাইভ থাকবে এভাবে। আমরা 5টা 50 থেকে শুরু করব, নামাজের বিরতি হচ্ছে 10 মিনিট। ওকে, 10 মিনিট থেকে একটু বেশি হতে পারে। ওকে, হুম, ঠিক আছে, আমরা নামাজটা পড়ে আসি সবাই। এরপরে হচ্ছে আমরা 5টা 50 একটু বেশি হইতে পারে নামাজ। তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো এখন তোমরা আবার উজু করবা, সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে পারে, 5টা 50 প্লাস হইতে পারে। আমরা কিন্তু লম্বা ক্লাস করবো ইনশাল্লাহ। নামাজটা পড়ে আসি আমরা সবাই, এর পরবর্তীতে ক্লাসটা শুরু করবো। ইনফরমেশন আমি দিবা আর 5টাও তোমাকে পড়িয়ে দিব, আমি বুঝতে পারছি তোমাদের সবার। ওকে, ঠিক আছে। ওই যে নামাজের বিরতি দিছি তো 10 মিনিট, নামাজটা পড়ে আবার শুরু করবো।
করছো, থ্যাংক ইউ। ওকে, ফাইন। জি, কলমটা কই রাখছিলাম দেখো, ওইখানে মনে হয়। ঠিক আছে, আমরা সবাই যুক্ত হয়ে যাব এখন। একটু এর পরবর্তীতে হচ্ছে আমরা যে ম্যাথটা করছিলাম ওটার পর থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? হুম, সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ওকে, ঠিক আছে। তাহলে এর পরবর্তী কোয়েশ্চেন আমরা যাচ্ছি। এর পরবর্তী কোয়েশ্চেনটা কি আছে দেখো, এখানে বলা হচ্ছে 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত। এখানে তোমাকে নামটা অনেক ভাবে দেওয়া থাকতে পারে। এই যে দেখো এখানে বলছে কি ভাইয়া, ব্যবধান। ব্যবধান যেই কথা, অন্তর সেম কথা, অথবা বিয়োগ ফল এটাও কিন্তু একই কথা। ওকে, তাহলে আমরা এখানে কি বলছি, ব্যবধান যেই কথা, তার পরবর্তীতে হচ্ছে অন্তর যেই কথা, এর পরবর্তীতে বিয়োগফল হচ্ছে একই কথা। তোমাকে বলছে এখানে 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত। এই যে 30 থেকে 80 এই রেঞ্জের ভিতরে বৃহত্তম মৌলিক সংখ্যা পাইতে হলে 80-র মধ্যে যাইতে হবে, অর্থাৎ বড় যেটা সেখানে। এখন 80 কি মৌলিক সংখ্যা না, তাহলে 80 থেকে একটু নিচে নামতে হবে, তুমি তো পরে যাইতে পারবে না। 79, 79 কে তুমি যদি একটু দেখো, এই যে 79, 79 এর মধ্যে 79 দিয়ে ভাগ যায়, 79 এর মধ্যে 1 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে 79 একটা মৌলিক সংখ্যা। এই রেঞ্জের ক্ষেত্রে 79টা বৃহত্তম। 30 এটা আমরা ক্ষুদ্রতম দিক দিয়ে খুঁজবো। তাহলে 30 কি মৌলিক সংখ্যা না, তাহলে 30 থেকে একটু বাড়ানো যাইতে হবে, অর্থাৎ একটু বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা 30 এর পরে পাচ্ছি কাকে, 31 কে। ওকে, তাহলে 31 মৌলিক সংখ্যা। তাহলে আমরা এই রেঞ্জের জন্য বৃহত্তম পাইছি, ক্ষুদ্রতম পাইছি। এখন তুমি যদি ব্যবধান বের করো তাহলে 79 এরপরে -31, 9 থেকে 1 গেলে হচ্ছে 8, 7 থেকে 3 গেলে কত, 4। তাহলে 48 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, বুঝা গেছে? এই যে আমাদের 48 সি অপশন যেটি রয়েছে এটি হইতেছে কারেক্ট আনসার। এটা কয় নাম্বার ম্যাথ, মানে এর পরেরটা আর কি। এই যে আমরা যেখান থেকে শুরু করছিলাম এটা 1 নাম্বার ছিল, এর পরবর্তীতে এটা হইতেছে আমাদের 2 নাম্বার ম্যাথ। এতটুকু আর কি। হুম, এতটুকু পর্যন্ত সবাই ঠিক আছে? ওকে, আমরা একটু পাস্ট করব, তার পরবর্তীতে হচ্ছে শর্টকাট ইউজ করব, যেমন এটা তুমি একটু প্র্যাকটিস করলে পেরে যাবে। এরপরে তোমাকে বলা হচ্ছে এখানে কোনটি মূলদ সংখ্যা। কোনটি মূলদ সংখ্যা মানে কি, মূলদ সংখ্যার শর্ত আছে দুইটা। শর্ত কয়টা, শর্ত দুইটা। নাম্বার 1 হচ্ছে এদেরকে পি ডিভাইডেড বাই কিউ আকারে কি করা যাবে, প্রকাশ করা যাবে। পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। নাম্বার 2 হইতেছে এরা হবে সসীম দশমিক। সসীম দশমিক। হ্যাঁ, সসীম দশমিক বলতে কি বোঝায় দেখো, পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যায় মানে কি, মনে করো আমি লিখলাম এখানে 5 ডিভাইডেড বাই 3, এই 5 কে তুমি পি কল্পনা করতে পারো, এই যে 3 কে তুমি কিউ কল্পনা করতে পারো, তাহলে 5 ডিভাইডেড বাই 3 এটা একটা মৌলিক মূলদ সংখ্যা হবে। অথবা যদি কোনো সংখ্যা এভাবে থাকে শুধু 4, এটার নিচে কিন্তু মনে মনে এমনি 1 থাকে, তাহলে যে কোনো সংখ্যা যদি স্বাভাবিকভাবে থাকে ওই সংখ্যাটাও কিন্তু আমাদের কি, মূলদ। ওকে, আমরা বুঝতাম পি ডিভাইডেড বাই কিউ কি এমনি থাকলে তার নিচে 1 থাকে, তখন আমরা এটাকে পি কল্পনা করে এটাকে কিউ কল্পনা করে আমরা যে কোনো সংখ্যাকে মূলদ বলতে পারবো যদি স্বাভাবিকভাবে দেখি। কারণ সসীম দশমিক মানে কি, সসীম দশমিক মানে 5 পয়েন্ট মনে করা আছে কত, 30। এই যে দশমিকের পরে যে একটা দুইটা ডিজিট আছে, এই ডিজিটটা গণনা করা যায় কিনা, হ্যাঁ ডিজিটটা গণনা করা যায়, তাহলে এটা হবে আমাদের সসীম দশমিক। বুঝা গেল? এখন তোমার প্রশ্নটা হচ্ছে এখানে কি দেখো, মূলদ। মূলদ মানে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, অথবা এভাবে হচ্ছে আমাদের দশমিকের পরে যে ডিজিট গুলো আছে এগুলো আমাদেরকে গণনা করতে পারতে হবে, মানে আমরা এটা গণনা করতে পারবো। যেমন এখানে ডিজিট কয়টা, দুইটা। এখন দেখো একটু, মনে করো √2 আছে, এই √2 এর মান কত জানো তুমি, ক্যালকুলেটরে দিলে এভাবে আসবে 1.41, এরপরে আরো অনেকগুলো ডিজিট আসবে। ক্যালকুলেটরের একেবারে হচ্ছে শেষের দিকে তুমি দেখবে মানে অনেকগুলো ডিজিট আসতেছে। তার মানে কি, তার মানে এই যে দশমিকের পরে যে ডিজিট গুলো আছে এগুলা তুমি স্পেসিফিক গণনা করতে পারবা না, তাইলে এই √2টা একটা কি হয়ে যাবে, অমূলদ হয়ে যাবে। এরপরে যদি আমি বলি তোমাকে √3, এটার মান আসবে 1.7 ডট ডট।
তার মানে 18 হচ্ছে দশমিকের পরে যে মানটা আসবে, অর্থাৎ যে ডিজিট গুলো আসবে, এগুলো স্পেসিফিক তুমি গণনা করতে পারবে না। তাইলে রুট ওভার 3টাও কি একটা অমূলদ। এরপরে তোমার প্রশ্ন আসতে পারে, এই যে পাইটা কি মূলদ নাকি অমূলদ? পাইয়ের যদিও তোমরা মান জানো 3.1416 বলো 15 বলো, এটা কিন্তু পাইয়ের এক্সাক্ট মান না। পাইয়ের মানটাও কিন্তু অসীম, অর্থাৎ 3.1415, এরপর আরো অনেকগুলো ডিজিট আছে। তার মানে এই যে দশমিকের পরে যে ডিজিট গুলো আছে এগুলো গণনা করা যাচ্ছে না, তাহলে পাইটাও হচ্ছে আমাদের কি অমূলদ, কারণ এটা সসীম দশমিক তো না। সসীম দশমিক হইলে না মূলদ হইতো, এটা যেহেতু অসীম দশমিক তাহলে এটা অমূলদ। এর পরবর্তীতে এখানে তুমি মনে রাখতে পারো, এর মান 2.71 ডট ডট, এখানে আরো অনেকগুলো মান আছে। তাহলে দশমিকের পরে ডিজিট গুলো যদি গণনা করা না যায় তারা হচ্ছে অমূলদ। এখন তুমি যদি দেখো এই যে রুট ওভার কত আছে, এখানে 11 আছে। এই রুট ওভার 11 এর মান যদি তুমি ক্যালকুলেটরে দাও, তখন কিন্তু এই যে দশমিকের পরে যে ডিজিট গুলো আসবে এগুলো তুমি গণনা করতে পারবে না স্পেসিফিক ভাবে। এখানে কি আছে, এখানে রুট ওভার 6/3। এখানে তুমি অনেকে বলতে পারো ভাই এটাকে পি কল্পনা করব, আমরা এটাকে কিউ কল্পনা করব, এটাকে পি/কিউ কল্পনা করা যাবে না। কেন? এই যে রুট ওভার 6 আছে, এটার দশমিকের পরে ডিজিট গুলো হচ্ছে তুমি দেখবা যে অগণিত আসতেছে, এরকম একটা আছে না উপরে এবং নিচে। হ্যাঁ, এইরকম যদি থাকে তাদেরকে পি হিসাবে কাউন্ট করা যাবে না, যাদের মান দশমিকের পরে অনির্দিষ্ট ডিজিট আসতে থাকবে। ওকে, তাইলে এটাও হইল না। এরপরে এখানে কি আছে, রুট ওভার 8/কি 7, এটা রুট ওভার 8/7 আছে। তার মানে এই যে দুইটার উপরে রুট ওভার আছে, এভাবে রুট ওভার 8/7 মানে রুট ওভার 8 উপরে আছে, রুট ওভার 7 নিচে আছে। এখানে দুইটার মানে দেখবা যে তুমি এটা অনির্দিষ্ট আকার আসতেছে, মানে আমাদের দশমিকের পরে হচ্ছে ডিজিট গুলো গণনা করা যাচ্ছে না। কাদের ডিজিট গুলো গণনা করা যাবে সেটা পূর্ণবর্গ সংখ্যাতে যাইতে হবে, আর অনেক বিস্তারিত আলাপ আছে। হ্যাঁ, এরপরে ডি তে আছে, এখানে কত, ডি তে আছে হচ্ছে রুট ওভার 27/√48। হ্যাঁ, এখানে অনেকেই হচ্ছে আনসার করছো, অনেকেই হচ্ছে ডি আনসার করছো। ডি যারা আনসার করছো তারা আসলেই বুদ্ধিমান, এবং আসলেই তোমরা ম্যাথ প্রবলেম যেগুলো আছে সেগুলো তোমরা সলভ করছো, খুব ভালো করছো এটা। তাহলে ডিটা কেমন হয়েছে এটা একটু দেখো। ডি তে আছে এখানে রুট ওভার কত ভাইয়া, রুট ওভার 27 আচ্ছা আমি যদি আরেকটু ছোট করে লিখি, হ্যাঁ, যেহেতু আমি এখানে সব জায়গায় লিখে ফেলতেছি, root over 27 divided by root over 48। এই যে 27 কে আমরা লিখতে পারি 3 নং 27 আকারে, তাহলে এখানে রুট ওভার 9 ইন্টু 3 অর্থাৎ 3 নং 27, 48 কে লিখতে পারি আমরা কি 16 গুণন 3 অর্থাৎ 3 ষোলো 48। এখন একটু দেখো 9 ইন্টু 3, 3 নং 27, এখানে 3 ষোলো 48, দুইটার উপরে বর্গমূল ছিল, দুইটার উপর বর্গমূল আছে, কোনো মান চেঞ্জ হয় নাই, তাহলে কোনো সমস্যা নেই। এখন এইখানে বর্গমূলটা দুইজনের উপর, অর্থাৎ 9 এর উপরে বর্গমূল, আবার 3 এর উপরে বর্গমূল, এখানে 16 এর উপর বর্গমূল, এবং এখানে 3 এর উপর কি বর্গমূল। ওকে, হ্যাঁ, তাহলে এই রুট ওভার 3 এই রুট ওভার 3 ক্যান্সেল। এই যে রুট ওভার 9 আমরা একটু এদিকে লিখতেছি সমান দিয়ে, মানে এর পরের লাইন এটা। রুট ওভার 9 মানে হচ্ছে আমার মানটা হচ্ছে 3, রুট ওভার 16 মানে মানটা হইতেছে 4। তাহলে এই যে 3টাকে পি কল্পনা করা যাবে, 4টাকে কিউ কল্পনা করা যাবে, তাহলে 3/4 যেটি হচ্ছে আমাদের p/কিউ এর একটি আকার। কোথায় থেকে আসতেছে, এই যে এখান থেকে। তুমি যদি প্রথম দিকে যদি দেখো, এখানে মনে হবে ভাই অনেকগুলো রুট আছে, কিভাবে মূলত হইতে পারে। মূলত আমরা শিখছি p/কিউ অথবা সসীম দশমিক, এখানে বর্গমূল দিয়ে থাকি, তাহলে এটাকে ভাঙতে জানতে হবে, আমি যেভাবে ভাঙছি। তোমরা আরো শর্টকাট ওয়েতে যদি ভাঙতে পারো, তোমরা যদি আরেকটা অ্যাডভান্স হও, যেমন এটা যদি আমি হইতাম 3 নং 27, তার পরবর্তীতে যে হচ্ছে 3 ষোলো 48, এখন 9 কে আমি বাংলা 3√3, এটা হচ্ছে আমাদের 4√3, তাহলে 3/4 থেকে 3/4টা আনসার, মানে 20 সেকেন্ডের মধ্যে আনসার করা যাবে আর কি। হ্যাঁ, সো ডিটা হইতেছে আমার কারেক্ট আনসার। ওকে, তোমরা সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, সবাই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, এবং লেখাটা তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, এবং লেখাটা বোঝা যায় কিনা তোমাদের ক্ষেত্রে। শেষের দিকে যারা আসছো, হ্যাঁ, একটু আমাকে জানাইতে হবে, এরপর আমি মুভ করতেছি। ওকে ওকে, এরপরে দেখো একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত। এখানে যদি তুমি দেখো যত বড় আছে তত ছোট আছে, তোমার আর কিছুই দেখার দরকার নাই, সংখ্যা যেগুলো থাকবে তাদেরকে তুমি যোগ করবা। কয়টি সংখ্যাকে তুমি যোগ করছো, দুইটি সংখ্যাকে 2 দ্বারা তুমি ভাগ দিয়ে দিবা। আনসার কত আসে, আনসার আসে হচ্ছে 735। ওকে, 735, তাহলে সি হচ্ছে কারেক্ট আনসার। যদি এই প্রশ্নটা আসে তুমি 5 সেকেন্ডের মধ্যে আনসার করে ফেলবা, 5 সেকেন্ড। হুম, 5 সেকেন্ড। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট,
যদি যত বড় তত ছোট এই দুইটা যদি আমাদের কথা থাকে তখন দুইটাকে আমরা যোগ করব, দুই দ্বারা ভাগ করে দিব। ওকে ওকে। এরপরে হচ্ছে আমাদের কি আছে, নিচের কোনটি মূলদ সংখ্যা। এখন বলা তাইলে মূলদ সংখ্যা নিয়ে তো বিস্তারিত আলাপ আমরা করছি, তাহলে এখন মূলদ সংখ্যা কে হইতে পারে। এখানে আছে বর্গমূল 8, এখানে আছে হচ্ছে ঘনমূল 9, এখানে আছে ঘনমূল 8। এই যে এটার নাম কি জানো, এটার নাম তো জানার কথা। এখানে 3 থাকা মানে এটাকে বলা হয়, এই যে এমনি 3 মানে তো উপরে থাকলে আমরা ঘন বলি, এখানে একটা মূলের মতো আছে, আমরা মনে রাখবো যে ঘনমূল। হ্যাঁ, এই যে এইখানেও হচ্ছে এটা 3 দিয়ে আছে, বাইরেরটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ঘনমূল। ওকে, এই যে ঘনমূল। আর এখানে টু দিয়ে আছে, টু দিয়ে আছে মানে কি, এটা বর্গমূল। এখন অনেকে কনফিউজড হইতে পারো, ভাই বর্গমূল তো কিছু থাকেই না, এই যে এইভাবেই না শুধু বর্গমূলটা থাকে, এখানে কিন্তু টু থাকে। যেমন এই যে এখানে দেখো, এই যে এইখানে, এখানে কিন্তু টু নাই, এখানে কিন্তু মনে মনে টু আছে। হ্যাঁ, এই যে এইখানে টু আছে, এই টু থাকলেও হচ্ছে এটা বর্গমূল, না থাকলেও বর্গমূল, আর এখানে যদি টু থাকে বর্গমূল, এটাতে কিন্তু মনে মনে আছে। তাহলে এখানে রুট ওভার টু আছে না, এই যে রুট ওভার টু, রুট ওভার টু এর মান কত, রুট ওভার টু এর মান আমরা তো একটু আগে শিখছি 1.4, তারপরে হচ্ছে ডট ডট, তাহলে এটা কি মূলত হইতে পারে, এটা অমূলদ। এরপরে এখানে কি আছে, ঘনমূল 8। হ্যাঁ, এখানে 3, এখানে হচ্ছে 8। তাহলে এই যে 3টাকে নিয়ে আমি ভাঙার মতো ব্যবস্থা করবো, অথবা তুমি ক্যালকুলেটরে এটা এন্ট্রি করাই দিবে, এগুলো এন্ট্রি করাই দিবে মানে প্রবেশ করাই দিবে ক্যালকুলেটরে। ওইখানে তুমি শিফট দেওয়ার পরে ঘনমূল তুলতে পারবা। বর্গমূলের যেই জায়গাটা আছে না ক্যালকুলেটরে, সেখানে একটা হলুদ কালারের একটা লিখা আছে, হলুদ কালারের লিখাটা এইভাবে আছে, হলুদ কালারের লিখাটা এইভাবে। একটু যদি উপরে দেখো বর্গমূলের ওই বাটনের মধ্যে, হ্যাঁ, তুমি শিফট দেওয়ার পরে যদি ওই বাটনটা ক্লিক করো তখন কিন্তু ঘনমূল হয়ে যাবে। বুঝা গেল? তাহলে ঘনমূল দিলে এই জায়গা থেকে তুমি সরাসরি মান পাবা 2, মানে এত কিছু বের করার দরকার নাই। হ্যাঁ, তাহলে আমার বি অপশন কেন, এই যে 2 স্বাভাবিক একটা সংখ্যা আছে, এটার নিচে তেমন মনে মনে 1 থাকে, তাহলে এটাকে তুমি পি কল্পনা করো, এটাকে কিউ কল্পনা করো, তাহলে 2 তো হচ্ছে আমাদের আনসার। ওকে। এরপরে দেখো, কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 34টি চারা গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। নাম্বার 1 কথা হচ্ছে যে এখানে কোনো এক্সট্রা চারা গাছ আছে কিনা। এক্সট্রা চারা গাছ আছে কয়টি, 34টি চারা গাছ। এক্সট্রা কোনো কিছু আমাদের জন্য ভালো, কোনো কিছু এক্সট্রা আমাদের জন্য ভালো না, তাহলে এটা আমরা বিয়োগ করে দিব। তাহলে 1800 থেকে 34 আমরা বিয়োগ করে দিব, তাহলে আর পাচ্ছি 1700 কত ভাইয়া, 1700 পাচ্ছি হচ্ছে, এখানে যদি 34 চলে যায় তাহলে আর পাচ্ছি হচ্ছে 64। এরপরে এক্সট্রা তো আমরা বিয়োগ করছি, এখন চারাটা কি আকারে লাগাইতে হবে, বর্গাকারে প্রত্যেক সারিতে বলছে, বর্গাকারে প্রত্যেক সারিতে। এটা যদি থাকে এটাকে আমরা বর্গমূল করে দিব। বর্গমূল করলে আনসার কত আসবে বলো, আনসার কি 42? আনসার 42 কিনা নাকি 44, কোনটা? আনসার কোনটা বলো। তাইলে প্রথমে যেটা হচ্ছে আমাদের এক্সট্রা থাকবে তাকে আমরা বাদ করে দিব। এরপরে দেখবো যে হচ্ছে বর্গাকারে লাগাইতে হয়েছে কিনা এবং প্রত্যেক সারিতে আছে কিনা। প্রত্যেক সারিতে এবং বর্গ আকারে থাকলে এটাকে বর্গমূল করে দিব, তাইলে 42। তাহলে 42 হলে এ অপশন যেটি রয়েছে এটি হচ্ছে কারেক্ট আনসার। ওকে। এরপরে একটু পাস করতে হবে। একটি ছাত্রাবাসে, আমরা দেখো প্রত্যেকটা ম্যাথ কিন্তু একটা লাইনে করতেছি আমি, যদিও হচ্ছে একটু ইনফরমেশন দিয়ে রাখছি তোমাদেরকে, এগুলো ইনফরমেশন, এগুলো এত হামারি করে ম্যাথ করতে হবে না। আমার এই যে একটা লাইনে ম্যাথ, এই যে এর আগে যেটা করছি আমরা, এটাও একটা লাইনে ম্যাথ, প্রত্যেকটা তুমি এক লাইনে করবা ম্যাথ। এই যে এটা লিখে তারপরে 4/2 তুমি যোগ করে দিবে, এক লাইনে করবা ম্যাথ। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের কি আছে, এইটা একটা ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, একটা ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে মানে তোমাকে মনে মনে ধরে নিতে হবে, এখানে আমরা জানি না ছাত্রাবাসে কয়জন ছাত্র থাকে, যেগুলা তুমি জানবা না সেগুলোকে এক্স ধরে নিবা। তাদের প্রত্যেকের মাসিক খরচ, মানে প্রত্যেকের মানে একজনের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ। ওই ছাত্রাবাসে মোট মাসিক খরচ 6250 টাকা হলো, ওই ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে। মনে করতেছি আমি এক্স জন ছাত্র থাকে। এখন বলা হচ্ছে একজনের মাসিক খরচ, এই যে প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ। এই যে মোট সংখ্যা কত, এক্স, তাহলে এক্স এর কত গুণ, এক্স এর হচ্ছে 10 গুণ। তাহলে একজনের যদি মাসিক খরচ এক্স এর 10 গুণ হয়, এই যে এক্স জন তাদের মাসিক খরচ কত হবে, তাদের মাসিক খরচ হবে এক্স ইন্টু 10x। তার মানে এটা কি, তার মানে এটা আসতেছে 10x স্কয়ার, 10x এর সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার। এই যে আমরা দেখো তো যতজন ছাত্র থাকে, এই যে এক্স জনের টোটাল মাসিক খরচ পাইছি কিনা 10x স্কয়ার। হ্যাঁ, এখন বলা হচ্ছে ওই ছাত্রাবাসে মোট মাসিক খরচ 6250 টাকা। মোট মাসিক খরচ মানে কি, সবার মিলে যে খরচটা যায়, সবার মাসিক খরচটা না। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারতেছি এখানে 10x স্কয়ার ইকুয়াল টু 6250। সো এক্স স্কয়ার ইকুয়াল টু 6250। এই যে 10টা তুমি কোথায় নিয়ে যাবা, নিচে নিয়ে যাবা, তাহলে 0 0 ক্যান্সেল,
এখন এক্স স্কোয়ার বের করবা নাকি এক্স বের করবা, কতজন ছাত্র থাকে তুমি এক্স ধরে নিয়েছিলা, এক্স বের করবা, তাহলে এখানেও বর্গমূল করে দিবা, এখানেও বর্গমূল করে দিবা। বর্গমূল বর্গের সাথে বর্গমূল কাটা যায়, তাহলে এক্স 625 কে যদি তুমি বর্গমূল করো কত হয় 25। এই যে এখানে 0 0 কাটা মানে আর 625 ছিল, 625 কে বর্গমূল করলে কত হয় 25। সো বি অপশনটা হইতেছে কারেক্ট आंसर। এটা কিন্তু এক লাইনের ম্যাথ। হ্যাঁ, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে বলতে হবে। তোমরা কি এক লাইনে করতে পারবা কিনা এটা? ক্লিয়ার, ওকে, গুড। এরপরে দেখো, একটি ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ পেলে শিক্ষার্থী সংখ্যা কত? আমরা শিক্ষার্থী সংখ্যা সবসময় কি ধরে নিই, এক্স ধরে নিই। এখন বলা হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী মানে একজন শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ পাইলে, তার মানে একজন শিক্ষার্থী পাবে এই যে মোট শিক্ষার্থীর কয় গুণ, মোট শিক্ষার্থীর 3 গুণ, তাহলে এক্স সংখ্যক শিক্ষার্থী, তাহলে কত পাবে, আরো বেশি, আরো বেশি পাইলে 3x ইন্টু এক্স, অর্থাৎ এখানে আসতেছে 3x স্কোয়ার। ওকে, হ্যাঁ। এখন দেখো, একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে কয় শত চকলেট বিতরণ করছে, 2700 চকলেট। তার মানে এই যে সবাইকে দিছিল না 2700 চকলেট, এটা হ্যাঁ, তাহলে এক্স জনকে দিলে 3x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার যেই কথা 2700 চকলেট একই কথা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2700। এখানে 3 ধারা ভাগ করলে যে দেখো 3 নাম 27 আর 2টা শূন্য থাকে, তার মানে 900। এখন তুমি এক্স এর মান ফাইন্ড আউট করবে যে মোট শিক্ষার্থীর, সরি, ওই যে এখানে শিক্ষার্থী সংখ্যা কত, শিক্ষার্থী সংখ্যা তো হচ্ছে তুমি এক্স ধরছো, তাহলে উভয় পাশে কি করে দিব, উভয় পাশে এখানে বর্গমূল করে দিবে, এখানে বর্গমূল করে দিব, বর্গমূল ক্যান্সেল, এক্স আর এখানে থাকে 30, অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে 30। হ্যাঁ, এক্স ইকুয়াল টু হইতেছে 30। সো এতটুকু বরাবর বুঝছো কিনা বলো। ওকে, এটা কিন্তু এক লাইনের ম্যাথ। এই যে তুমি এটা লিখবা 3x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 2700, এরপর 3 কে ওই পাশে পাঠিয়ে দিবে, এরপর হচ্ছে তুমি বর্গমূল করে দিবে, ক্যালকুলেটরে দিয়ে দিলে आंसर চলে আসবে। ওকে, গুড, থ্যাংক ইউ। কেন হচ্ছে হাজারা বেগম, তার পরবর্তী হচ্ছে মিনহাজুল হোসেন, বিজয় খান, তাসফিয়া হাসান, মিনহাজুল হোসেন, জোবাইর হাসান রাপি। আজকে কে কে আমার প্রথম ক্লাস করতেছে ওর একটা হাত তোলা। হ্যাঁ, একেবারে আজকে প্রথম আমার ক্লাস করতেছে, তারা কারা? এরপরে দেখো, আমরা ট্রেনের ম্যাথে চলে আসছি। ট্রেন নিয়ে তুমি কোনো কনফিউজড হবে না, ট্রেনের প্রত্যেকটা কনসেপ্ট আমি ক্লিয়ার করবো এই জায়গায়। হ্যাঁ, আর হচ্ছে একেবারে প্রথম যারা যারা ক্লাস করতেছে তারা একটা হাত তুলবে। হ্যাঁ, একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? কিরে ভাইয়া, একটি ট্রেন ঘন্টায় বলা হচ্ছে 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে, এই যে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? প্রতি সেকেন্ডে কত মিটার মানে কি, এই যে দেখো এখানে প্রতি মিটার আছে না, এই যে প্রতি মিটার, সরি প্রতি সেকেন্ড, হ্যাঁ প্রতি সেকেন্ড মানে সময় বুঝাইছে। আরেকটা আছে কত মিটার, কত মিটার যাবে মানে দূরত্ব বুঝাইছে। তার মানে এক্স্যাক্টলি এটা দূরত্ব ডিভাইডেড বাই সময়কে বুঝাইছে, মানে প্রতি সেকেন্ডে কত মিটার যাবে বা কত কিলোমিটার যাবে। এই দূরত্ব ডিভাইডেড বাই সময় মানে কি, এটাকে বলা হয় ব্যাগ। তাহলে ভাই এখানে তো একটা ট্রেন ঘন্টা 180 কিলোমিটার ব্যাগে চললে, এখানে তো ব্যাগ আছে, এখানে আবার ব্যাগ বের করার দরকারটা কি? হ্যাঁ, তুমি ভালোভাবেই ধরছো। এখানে দেখো ঘন্টায় কিলোমিটার, এখানে বলা হচ্ছে সেকেন্ডে মিটার, তার মানে আমার ব্যাগটা দুই ভাবে দেওয়া থাকবে। ব্যাগটা কয়ভাবে দেওয়া থাকবে, দুই ভাবে। একটা দেওয়া থাকবে কিলোমিটার পার ঘন্টা, আরেকটা দেওয়া থাকবে মিটার পার সেকেন্ড। এখন আমার কোথায় আছে, এখন আমার আছে হচ্ছে কিলোমিটার পার ঘন্টাতে, এখান থেকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাইতে বলছে এই ম্যাথটাতে। কোনো কোনো ম্যাথে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে আসতে হবে। হ্যাঁ,
ওকে, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে আসতে হবে। এখন আমরা কি করব, তুমি এখানে আমার তো অনেক বিস্তারিত আলাপ আছে, বাট এটা যদি মনে না রাখো কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, এই যে কিলোমিটার পার ঘন্টাটা বড়, মিটার পার সেকেন্ডটা ছোট, বড় থেকে ছোট এর দিকে গেলে উপরের মানটা হবে ছোট, উপরের মানটা কি ছোট, এই যে আমরা লিখবো এখানে 5/18, মানে যখন কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাবা, এই যে 5/18 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। যদি কোনো কারণে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ বড় এর দিকে মুভ করো, তখন 18/5 দ্বারা তোমাকে গুণ করতে হবে, মানে উপরে হবে বড়, নিচে হবে ছোট। এতটুকু মনে রাখো, দুইটা সংখ্যা সেম, 518 কোনটা উপরে কোনটা নিচে হবে, ছোটের দিকে যাইলে উপরের মানটা ছোট, বড় এর দিকে আসলে উপরের মানটা বড়। এখন তাইলে আছে 180, ঘন্টায় এত কিলোমিটার, মানে এটা কিলোমিটার পার ঘন্টাতে আছে, হ্যাঁ কিলোমিটার পার ঘন্টাতে আছে। এটাকে কোথায় নিয়ে যাবো, মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে হইলে কোনটা, এই যে ছোট এর দিকে যাচ্ছে, তার মানে এটাকে গুণ করতে হবে কত দ্বারা, 5/18 দ্বারা। তাইলে এখন যদি 180কে 18 দ্বারা ভাগ করে, এখানে তো 10, 10-এর সাথে 5 গুণ করলে কত, 50। এটা হয়ে গেছে কি মিটার পার সেকেন্ড। তার মানে এটা বুঝাচ্ছে কত মিটার চলবে প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে 50 মিটার চলবে। ওকে, ওকে বুঝে গেল। ও আকি নাকি হচ্ছে প্রথম ক্লাস করতেছে, বুঝতে পারছো এতটুকু? তাহলে আমরা এটা সহজে পারবো, কিলোমিটার পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয়। হ্যাঁ, এখানে কিছু একটা এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে দিই, এটা আসলে কিভাবে আসছিল সেটাও একটু জানা দরকার। 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। কত মিটার, 1000 মিটার। এই যে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 1 ঘন্টা সমান হচ্ছে আমাদের 3400 সেকেন্ড। 1 ঘন্টা সমান কত, 3400 সেকেন্ড। এখন তুমি এই যে যখন কিলোমিটার পার ঘন্টা মানে কি, কিলোমিটার পার ঘন্টা মানে ভালোভাবে খেয়াল করবা, কিলোমিটার পার ঘন্টা তার মানে কিলোমিটার উপরে ঘন্টা নিচে, এই যে এটাকে যদি ভাগ করো, এই যে এতটুকুকে কিলোমিটার পার ঘন্টা। এখন তুমি যদি এইখানে কাজ করো, এই যে মিটার পার সেকেন্ড মানে এখানে ভাগ করা, তাহলে দেখো 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। তুমি যদি দুই ধারা যদি কাটো, তাহলে এখানে 5 দুগুণে 10, 18 দুগুণে 34, তাহলে দেখো 5/18 মিটার পার সেকেন্ড, মানে মিটার পার সেকেন্ডে যাইলে 5/18 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, এটা কেন করাইছে, এই প্রশ্নটা যদি চলে আসে কোনো কারণে শর্টে, মানে 1 কিলোমিটার সমান কত, 1000 মিটার যদি দিয়ে দেয় আর কি, এই প্রশ্নটা তো দেওয়া মানে দিবে না, তবুও যদি তুমি ইনফরমেশন গুলো জানি রাখো। হ্যাঁ, ওকে, এরপরে দেখো 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 34 কিলোমিটার বেগে চলে রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে, কত সেকেন্ডে অতিক্রম করবে। এখানে আমরা শুধু একটা সূত্র মনে রাখবো অলওয়েজ, সেটা হচ্ছে ওই যে সূত্রটা আমরা একটু আগে শিখছি, ব্যাক ইকুয়াল কি, ব্যাক ইকুয়াল হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে তুমি কি বের করবা, সময়, সময় তাহলে এখানে চলে যাবে, ব্যাক নিচে চলে আসবে, তাহলে সময় ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই কি, দূরত্ব ডিভাইডেড বাই ব্যাক। ওকে, হ্যাঁ এখানে দূরত্ব কত দেখো তো, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার পার বেগে চলে, তার মানে 36 কিলোমিটার ঘন্টায় 34 কিলোমিটার, মানে এটা এইভাবে আছে 36 কিলোমিটার পার আওয়ার। তার মানে ভাই আমরা ব্যাগ পাই গেছি, সেটা হচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টা। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে, মনে করো এটা হচ্ছে একটা ট্রেন, এটা একটা ট্রেন, এটা একটা খুঁটি। হ্যাঁ, এখন এই ট্রেনটা কত সেকেন্ডে অতিক্রম করবে, খুঁটি হইলে সাধারণত দৈর্ঘ্যগুলো নিতে হয় না, খুঁটির কত দৈর্ঘ্য ছিল, প্ল্যাটফর্ম হইলে দুইটাকে একসাথে মিলাই লিখতে হয়। আমরা 1 সেকেন্ডে সমাধান করে দিব, সময় ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই ব্যাক, এই সূত্রটা তোমার জানা আছে। ব্যাকে 36 লিখছি, তাহলে দূরত্ব কত, এই যে ট্রেনটার দৈর্ঘ্য ছিল সেটা, তাহলে 50 মিটারটা 50 লিখছো। এখন উপরে লিখছো কি মিটার, নিচে কি তুমি কিলোমিটার পার ঘন্টা লিখবা, না এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাইতে হবে। এই যে এই জিনিসটাকে তুমি যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, তখন আনসারটা আসবে কোথায়, সেকেন্ডে। আর যদি এটাকে কিলোমিটার পার ঘন্টাতে নাও, ওটা মিটার মিটার নাও, তাহলে হবে না। তাহলে মিটার হইলে অলওয়েজ এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। কিভাবে নিতে পারো, ওই যে ছোট এর দিকে মুভ করতেছি, তাইলে 5/18 কত, 5/18, এই যে দেখো 18 দুগুণে কত, 36, 5 দুগুণে কত হয়েছে 10, তার মানে উপর আছে 50, নিচে আছে 10, শূন্য শূন্য ক্যান্সেল, আর আছে এখানে কত 5, 5 মিটার পার সেকেন্ড। ওকে, 5 মিটার পার, ও সরি 5 সেকেন্ড, সরি সরি, এটা তো আমরা সময় বের করছি, তাহলে এখানে মিটার, মিটার পার সেকেন্ড, মিটার মিটার হচ্ছে আমাদের ক্যান্সেল, এটি হচ্ছে শুধু সেকেন্ড, শুধু সেকেন্ড। ওকে, 5 সেকেন্ড, বুঝে গেছে। মিটার থাকলে ব্যাগকে কোথায় নিয়ে যাবা, ব্যাগকে
মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা। হ্যাঁ, তাহলে এই সূত্রটা এখানে আমরা সব জায়গায় একটা সূত্র ইউজ করব, একটা সূত্র, শুধু একটা সূত্র ইউজ করব। এরপর একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 34 কিলোমিটার, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? আগে কনসেপ্টটা বুঝো। এটি ট্রেন, এটি ট্রেন। এখন বলা হচ্ছে একটি ট্রেনের গতিবেগ 34 কিলোমিটার, ঘন্টায় 34 কিলোমিটার, মানে ট্রেনের বেগ পাইছি আমরা। ট্রেনের দৈর্ঘ্য, এই যে ট্রেনের দৈর্ঘ্য এতটুকু আছে 200 মিটার, মানে এতটুকু বরাবর। এরপর 160 মিটার একটা সেতু অতিক্রম করবে, তার মানে এখানে একটা সেতু আছে। এই সেতুটা কত? এই সেতুটা আছে হচ্ছে 160 মিটার। তার মানে সে এখান থেকে যখন যাত্রা করবে এখানে পৌঁছাবে, এই এতটুকু পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে না? হ্যাঁ। তাহলে এখানে 200 প্লাস 160 অর্থাৎ 460 মিটার দূরত্ব অতিক্রম করবে। এগুলা যেহেতু মিটারে, তাহলে গতিবেগটা কোথায় নিয়ে যাইতে হবে? ওই যে মিটার পার সেকেন্ডে নিয়ে যাইতে হবে। এখন কত সময় লাগবে? ওই যে সময়ের সূত্রটা তুমি শিখছো না? সময় ইকুয়াল টু কি? সময় ইকুয়াল টু হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। দূরত্ব কত এখানে? 460। ও সরি, 200 এর সাথে 160 গুণ করলে, যোগ করলে 360 হবে। আমি যোগে বল করতেছি, দেখছো? 360। তাহলে এখানে 360, আর এখানে 34 কিলোমিটার পার ঘন্টা, মানে এখানে 36 ইন্টু ওই যে ছোটতে যাচ্ছি 5/18। কেন? এটা মিটারে আছে, তাইলে এই যে এই জায়গাটা মিটার পার সেকেন্ডে নিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা তো কিলোমিটার পার ঘন্টাতে ছিল। 18 একে 18, 18 দুগুণ কত? 18 দুগুণ হইতেছে 34। তাইলে উপরে থাকতেছে আর 360, এখানে 5 দুগুণ কত? 10, শূন্য শূন্য ক্যান্সেল। তাহলে আমার সময় কত লাগবে? সময় লাগবে 34 সেকেন্ড। এই যে এক লাইন, দেখছো? একটা লাইন। হুম হুম, তোমরা ওই যে কে, শাহিনুর ইসলাম, 360। হ্যাঁ ঠিক আছে, আমার একটু ভুল হয়েছিল আসলে। কিছু দিতে হবে। এরপরে দেখো এখানে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 56 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 540 মিটার হলে 160 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড লাগবে? এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, সেটা একটু মাথায় রাখতে হবে। দেখো বলা হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন, মানে ওই ট্রেনের বেগটা ছিল 72 কিলোমিটার পার আওয়ার। একটি ট্রেন 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 56 সেকেন্ডে অতিক্রম করতে পারে। আচ্ছা, অতিক্রম করতে পারে। ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে 540 মিটার হলে এই যে 160 মিটার দীর্ঘ একটি ট্রেন, সরি একটা সেতুকে অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? তাই না? এটা একটা ট্রেন ছিল। এই ট্রেনটার দৈর্ঘ্য কত? 540। আবার সে একটা সেতু অতিক্রম করবে, সেই সেতুটা কত? সেই সেতুটা হচ্ছে 160 মিটারের একটা সেতু। হ্যাঁ, তাহলে সে এইখান থেকে এতটুকু পর্যন্ত যাবে। তাহলে টোটাল দূরত্ব কত বলো? 540 আর 160, এটা হচ্ছে 700 মিটার কিন্তু। হ্যাঁ, 700 মিটার। এখন বলা হচ্ছে এই যে কত সেকেন্ড সময় লাগবে, মানে এখান থেকে এখানে যাইতে সময়টা কত লাগবে? ওই যে তুমি শিখছো না সময়, সময় ইকুয়ালটা কি? দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। এখানে দূরত্ব কত? দূরত্ব হইতেছে 700। এখন এটার গতিবেগ কত? ওই যে এটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, তাইলে এটা গতিবেগ হইতেছে 72 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এখানে লিখছো এটা মিটার, তাহলে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যাইতে হবে, মানে কি? এটা 5/18। তাহলে 4/18 কত হয়? 18, 4/18 হচ্ছে 72, এখানে 4, তাহলে এখানে 700, আর এখানে হচ্ছে 4×5 = 20, 0 0 35 দুগুণ হচ্ছে 70। তাহলে এখানে সময় লাগবে কত? এখানে সময় লাগবে 35 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এই অপশনটা হইতেছে কারেক্ট আনসার। এখন এখানে মজার বিষয় কি দেখো, 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 56 সেকেন্ডে অতিক্রম করে। এই যে 580 মিটারের দীর্ঘ প্ল্যাটফর্ম আছে, তার পরবর্তীতে হচ্ছে 56 সেকেন্ডে অতিক্রম করছে, এগুলো আমাদের কোনো কাজে লাগতেছে না? এগুলো কোনো কাজে লাগতেছে না। এই জন্য এক্সট্রা কিছু ইনফরমেশন তোমার কাছে দেওয়া থাকবে, এগুলাকে বাদ দেওয়া শিখতে হবে। সাম্প্রতিক, এটা তো আপনার এখানে, হ্যাঁ এটা সলভ করাইছি এখানে, এপিসি তে আছে তো, ওই যে আপনি জেএনইউসি তে যান, এই যে 32 ম্যাথ আসছিল, ওটা সলভ করাইছিলাম যেটা। এতটুক পর্যন্ত বুঝছো সবাই? এই এতটুক পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, মানে তোমরা যে ওয়েতে আগাইতে চাচ্ছ আসলে ওই ওয়েতে হচ্ছে কিনা, মানে আমরা শর্টকাট ইউজ করে করতে পারতেছি কিনা, সবগুলা বুঝতেছো কিনা তোমরা? হুম?
ওকে, ট্রেন নিয়ে আরো কিছু আলাপ আছে। দেখো 220 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 59 কিলোমিটার বেগে আসে, বিপরীত দিক থেকে ঘন্টায় 7 কিলোমিটার বেগে আসা লোকটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে। এখানে আমি একটা টাইপ থেকে একটা ম্যাথ করাই দিচ্ছি, তোমরা এরকম দেখবা না যে হচ্ছে সংখ্যা বদলাই বদলাই হচ্ছে আমি বারবার ম্যাথ করাচ্ছি, কারণ সময় তো নাই, তাই না? এই জন্য আমি একটা টাইপ থেকে একটা ম্যাথ করাবো। এখানে যদি 40টা ম্যাথ করাই, এখানে তোমাকে 50টা টাইপ দিব এরকম। 40টা ম্যাথের উপর বেসিক ইনফরমেশন তো আমি জানাই দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, হুম, ওকে। তাহলে 220 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 59 কিলোমিটার বেগে আসে, মানে একটা ট্রেন 220 মিটার, এটা এই যে 59 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। বলা হচ্ছে বিপরীত দিক থেকে, মানে এই দিক থেকে আরেকটা মানুষ আসতেছে যে হচ্ছে 7 কিলোমিটার পার ঘন্টা বেগে। এখন বলা হচ্ছে লোকটি কত সেকেন্ড অতিক্রম করবে। তাহলে কত সেকেন্ড মানে সময় বের করতে বলছে না? হ্যাঁ, সময়। সময় মানে আমরা কি জানি? দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। এখন দূরত্ব মানে কত? এই যে 220 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন। এখন এই যে দেখো তো, এটা একটা ট্রেন আছে, এই যে ট্রেনটা এদিকে যাইতেছে, মানুষটা এদিকে আসতেছে, মানে একটা অপরটাকে হচ্ছে কত সেকেন্ড অতিক্রম করবে, মানে লোকটা ট্রেনটাকে কত সেকেন্ড অতিক্রম করবে। এখন কি আমার এটা কি আরেকটা ট্রেন আসছিল, মানে আরেকটা ট্রেন হইলে এটা এদিকে চলে আসতো, এটা ওইদিকে চলে যাইতো, দুইটাকে নিতে হইতো, মানে দুইটার দৈর্ঘ্য। এখন তো লোক লোক কুটিয়ে এগুলা নিতে হইলে আলাদা করে আমাদের দূরত্ব অ্যাড করতে হয় না। হ্যাঁ, ওগুলোর দূরত্ব দেওয়া থাকে না ম্যাথে। তাইলে এখানে 220 মিটার মানে আমরা এখানে দূরত্বটা 220ই বসাবো। মনে রাখবা, যদি আমাদের এই যে ব্যাগের ডিরেকশন গুলো অপোজিট হইলে, একটা অপরটার বিপরীত না, হ্যাঁ, তখন এই ব্যাগ দুইটার যোগফল করতে হবে। কি ফল? যোগফল। তাইলে ভাই আপনি কি বুঝাইতে চাচ্ছেন, যদি কোনো কারণে একটা ট্রেন এদিকে যাইতো, লোকটাও যদি এদিকে যাইতো, তখন আমাদের ব্যাগের বিয়োগফল করতে হইতো দুইজনের? হ্যাঁ, ব্যাগের বিয়োগফল করতে হইতো তখন। তাইলে যখন আমাদের সেম ডিরেকশন থাকবে তখন ব্যাগের বিয়োগফল হবে, অপোজিট ডিরেকশন থাকলে ব্যাগের যোগফল হবে। তাহলে এইখানে আছে কত? এখানে আছে হচ্ছে 59। আমি কি বারবার ভুল করতেছি নাকি কথা বলাতে? এটা 59 না, 59 আর এটা হচ্ছে 7। তাইলে 59 আর 7 যোগ করলে কত হয়? 66। কিন্তু এটা বসাইছে কোথায়? এটা বসাইছে মিটারে। তাহলে এটাকে কোথায় নিয়ে যেতে হবে? মিটার পার সেকেন্ডে। 5 ডিভাইডেড বাই 18। তাহলে তোমার আনসার কত আসে বলো? আনসার কত আসে বলো তো একটু? 12? 15 সেকেন্ড আসতেছে, কোনটা আসে একটু আমাকে বলো না। এখানে জেনিউর আলাদা ফাইল আছে তো। এটা কি আনসার 12 সেকেন্ড নাকি 15 সেকেন্ড একটু বলো আমাকে। এই কোনটা? তোমরা একটা আনসার বের করো না এটা। হুম, হ্যাঁ 12 ঠিক আছে তো। 12 এটা 12 সেকেন্ড। ওকে। এরপরে দেখো 120 ও 80 মিটারের দুইটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে। ট্রেন দুটি একই দিকে অগ্রসর হতে থাকলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে কোনো সময়। তাহলে আমরা সময় জানি যে দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। এখন গতিবেগ, এই যে এখন বলা হচ্ছে কোন দিকে? আহ একই ডিরেকশনে। এই যে দেখো দুইটা একই দিকে অগ্রসর হইতেছে, এইদিকে যাইতেছে, এটাও হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, আর একটাও যাইতেছে সেটাও হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। একই দিকে কি বলছি? বেগের বিয়োগফল, তার মানে 18 থেকে 12 বার, তার মানে কত? 6। তার মানে তুমি এখানে বসাবা 6, আর এখানে 180 মিটার, এখানে 120 মিটার 80 মিটার, দুইটা ট্রেন, তাহলে দুইটার যোগফল কত হয়? এখানে 200। ওই যে আগে লোকটার কি ছিল না, ওই লোকটার যেই দূরত্ব মানে হচ্ছে যে দৈর্ঘ্য, ওটা তো দেওয়া ছিল না। তাহলে 120 এবং 80। এই যে দেখো একটা ট্রেন, এটা হচ্ছে 180 আছে, সরি 120 আছে। এরপর আরেকটা কত আছে? এরপর আরেকটা আছে, এটা হচ্ছে 80 মিটার। এখন একটা অপরটাকে যদি ছেড়ে যায়, মনে করো এইটাকে যদি এটা ছেড়ে যায়, এই যে এটাকে এটা ছেড়ে গেলে, তাহলে ও হচ্ছে টোটাল কত দূরত্ব অতিক্রম করবে? ওই যে এটাকে, এই যে এটা যাওয়ার পর এদিকে সামনে বসবে না, তাহলে এদিকে আসে, এদিকে 120, 200। এখন এটা বসাইছো মিটারে, এটা বসাইছো সেকেন্ড, ওই যে এটা বসাইছো কোথায়?
কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে 5 ডিভাইডেড বাই কত 18, তাহলে 6 কে 6 3 6 হচ্ছে 18, এটা 5 ডিভাইডেড বাই 3 সমান হইতেছে এখানে 200 গুণ 3 ডিভাইডেড বাই 5। তোমরা ক্যালকুলেটরের নিয়মে করো, তাহলে 4 5 হচ্ছে 20, এখানে 40, তাহলে 3 40 এ কত 3 40 হচ্ছে 120, 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে কয় মিনিট? 2 মিনিট। এটা তো মিনিটে আছে না? তাহলে এই অপশন যেটি রয়েছে এটি হইতেছে কারেক্ট আনসার। হ্যাঁ, তাসপিয়া হাসান, শুভ রয়, ঠিক আছে। তাহলে ওই যে আমরা দূরত্ব দুইটা যোগ করবো, এটাতে কেমনে যোগ করবো এটা বুঝছো, একটাকে অপরটা ছেড়ে যাইলে ওই যে টোটাল দূরত্বটা, তাহলে 200 120 এর সাথে 80 যোগ করলে, এরপরে এখানে হচ্ছে আমাদের গতিবেগ দেওয়া ছিল 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, উপরেরটা মিটার, তখন আমার যে মানটা আসবে এটা কিন্তু সেকেন্ডে আসবে, এটা কিন্তু সরাসরি কোথায় আসবে না, মিনিটে আসবে না। এই যে 120 সেকেন্ড, 120 সেকেন্ডকে মিনিটে নিয়ে গেলে কয় মিনিট? 2 মিনিট। হ্যাঁ, প্রশ্নগুলো হচ্ছে তোমাকে চোখ কান খোলা রেখে দাগাইতে হবে আর কি। হ্যাঁ, হুম, ওকে। এরপরে দেখো, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 265 কিলোমিটার। আচ্ছা, ঢাকা, এটা হচ্ছে চট্টগ্রাম, এই দূরত্বটা কত? 265 কিলোমিটার। এরপরে বলা হচ্ছে একটি বাস 5 ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসে, মানে এখান থেকে এখানে যাইতে কত সময় লাগে? 5 ঘন্টা। বাসটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? তাহলে গতিবেগ, তাহলে গতিবেগ ইকুয়াল টু কি? দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখানে দূরত্ব ডিভাইডেড বাই সময় মানে কয় ঘন্টা? 5 ঘন্টা। এই যে দেখো, এটা আছে কিলোমিটারে, এটা আছে ঘন্টাতে, তার মানে এখানে যে আনসারটা আসবে এটা কিলোমিটার পার ঘন্টাতে আসবে। হ্যাঁ, তাহলে 5 5 25, 3 5 হচ্ছে 15, তাহলে কিলোমিটার পার কি ঘন্টা। বুঝে গেছে? তাহলে এখানে হচ্ছে 53। আমার শর্টকাট গুলো তখনই কার্যকর হবে যদি তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারো আর কি। ভাইয়াকে তো অবশ্যই জানাবা রেজাল্টের পরে, তাই না? তো তোমাদের যদি ভালো মতো কাজে লাগে, এটাই তখন হচ্ছে আমরা সাকসেস হবো সবাই মিলে। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো? হ্যাঁ, শেষের দিকে কারা আসছো এখানে? আজকে হচ্ছে আমরা শেষে হচ্ছে চকলেট দিব সবাইকে, বুঝতে পারছো? এই যে যারা শেষের দিকে আসছো তাদেরকে কিন্তু চকলেট দেওয়া হবে না, যারা প্রথম থেকে ছিল তাদেরকে দেওয়া হবে। শেষের দিকে আমরা ম্যাথ এন্ড করার পর ইনশাল্লাহ চকলেট বিতরণ শুরু করবো আর কি। হ্যাঁ, ওকে। এরপরে কি আছে দেখো, রাসেলকে 6 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আচ্ছা, 6 কিলোমিটার পথ অতিক্রম করে ও এমন কি করবে দেখি? 45 মিনিটে অতিক্রম করতে হবে নাকি? আচ্ছা, যদি সে অর্ধেক দূরত্ব শেষ করে বাকি পথ অতিক্রম করতে হলে তার বেগ কি হওয়া উচিত? যদি সে অর্ধেক দূরত্ব শেষ করে, অর্ধেক দূরত্ব শেষ করে বাকি পথ অতিক্রম করতে হলে তার বেগ কি হওয়া উচিত? এখানে প্রশ্নটা একটু ভুল আছে। দেখো, 6 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে 45 মিনিটে, যদি সে অর্ধেক দূরত্ব শেষ করে, আহ অর্ধেক দূরত্ব শেষ করে, যদি সে অর্ধেক দূরত্ব শেষ করে বাকি পথ অতিক্রম করতে হলে তার, যদি সে অর্ধেক দূরত্ব শেষ করে, এটা হবে 3/2 সময়ে। এটা লিখতে হবে কি? 2/3 এটা কি আছে? মিনিটে। এই যে এখানে একটা কথা লিখো, এটা এটা হয়তো উঠে নাই আর কি। রাসেলকে 6 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে 45 মিনিটে, যদি সে অর্ধেক দূরত্ব শেষ করে 3/2 মিনিটে বাকি পথ অতিক্রম করতে হলে তার বেগ কি হওয়া উচিত? তাইলে দেখো, এটা হইতেছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার থেকে অর্ধেক দূরত্ব অতিক্রম করা মানে সে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলবে 3/2 সময়ে। মানে 45কে তুমি যদি 3 ভাগ করো তাহলে পাবা 15 15 15। তার মানে সে এই যে 30 মিনিট, এই 30 মিনিটে সে অর্ধেক দূরত্ব অতিক্রম করে ফেলবে। অর্ধেক দূরত্ব মানে 3 কিলোমিটার আছে না, এখানে 3 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করে ফেলবে 30 মিনিটে। এখন বলা হচ্ছে বাকি পথ, বাকি পথ মানে আরো কয় কিলোমিটার? বাকি পথ মানে আরো 3 কিলোমিটার অতিক্রম করতে তার বেগ কি হওয়া উচিত? তাইলে সে যদি 3/2 সময় যদি এখানে শেষ করে দেয় 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য, আর 3 কিলোমিটার যে বাকি অবশিষ্ট পথ আছে এটা অতিক্রম করতে তার কত সময় লাগবে বলো তো?
15 মিনিট সময় লাগবে। 15 মিনিট সময় লাগবে। এখন তাইলে বলা হচ্ছে তার ব্যাগ কি হওয়া উচিত। তাহলে ব্যাগ ইকুয়ালটা আমরা কি জানি, দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্ব মানে উপরে হবে 3, আর এই যে সময় এটা দেখো এটা আছে কিলোমিটার, আর এখানে ব্যাগ কত হওয়া উচিত, মানে এগুলো কিলোমিটার আছে না, এখানে সরাসরি এইভাবে দেওয়া থাকতে পারে কিলোমিটার পার ঘন্টা। হ্যাঁ, এখানে যেহেতু অতিক্রম করতে হলে তার ব্যাগ কি হওয়া উচিত 18, এটা কিলোমিটার পার ঘন্টা হবে প্রত্যেকটা অপশনে। কিলোমিটার পার ঘন্টা, এটাও কিলোমিটার পার ঘন্টা হবে, এটাও কিলোমিটার পার ঘন্টা হবে। ম্যাথটা একটু বুঝার কিছু আছে। হ্যাঁ, তাহলে এটা উপরে আমরা দূরত্ব বসাইছি, এখানে সময়টা বসাবা না। সময়টা কি মিনিটে বসাইতে পারবা নাকি ঘন্টাতে বসাইতে হবে? ঘন্টাতে বসাইতে হবে। তাহলে 15কে তুমি যদি ঘন্টাইতে নিয়ে যাও, কি দ্বারা ভাগ করতে হয়? 60 দ্বারা না? এটা যদি না বোঝে এটা এইভাবে দেখো, 60 মিনিট সমান কয় ঘন্টা? 1 ঘন্টা না? হ্যাঁ, তাহলে 1 মিনিট সমান হচ্ছে 1 উপরে 60 নিচে। তাহলে 15 মিনিট সমান, এই যে 15 মিনিট 1 থেকে বেশি, তাহলে 1 এর সাথে 15 গুণ নিচে হইতেছে 60, অর্থাৎ মিনিট থেকে ঘন্টায় নিয়ে যাওয়া মানে হচ্ছে 60 দ্বারা ভাগ করা। তাইলে এখানে 15, এখানে হচ্ছে 60 দ্বারা ভাগ করছো। তাহলে 60 দ্বারা ভাগ করলে কত আসে দেখো, এখানে এটাকে ভাগ করছে 15 কে, 15 হচ্ছে 4 15 60, তাহলে 3 4 12, অর্থাৎ এখানে হবে 12 কিলোমিটার পার ঘন্টা। হ্যাঁ, 12। প্রশ্নটা বুঝছো? এই প্রশ্নটার মধ্যে একটু হচ্ছে এখানে প্রিন্টিং মিস্টেক ছিল, এটা আর কি আমার মনে আছে ম্যাথটা। রাসেলকে 6 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে 45 মিনিটে, সে যদি অর্ধেক দূরত্ব শেষ করে 3/2 অংশ সময়ে বা 3/2 মিনিটে বাকি পথ অতিক্রম করতে হলে তার বেগ কত হওয়া উচিত। তাইলে সে অর্ধেক দূরত্ব অতিক্রম করা মানে 3 কিলোমিটার চলে গেছে 6 থেকে অর্ধেক, কত মিনিটে? 3/2 অংশ, মানে সময়কে 3 ভাগ করলে সেখান থেকে 2 অংশ নিবে, অর্থাৎ 30 মিনিটে। তাহলে বাকি আছে আর 15 মিনিট, আর পথ আছে 3 কিলোমিটার, তাহলে 3 কিলোমিটার যাইতে 15 মিনিট লাগবে। ব্যাগ বের করতেছি 3 কিলোমিটার উপরে, এটা আছে মিনিট, মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে মিনিটকে ঘন্টায় নিয়ে গেলে 60 দ্বারা ভাগ, আনসার আসতেছে হচ্ছে 12। হ্যাঁ, বুঝছো? ওকে, ঠিক আছে, তাহলে এর পরবর্তী ম্যাথ আমরা যাচ্ছি। যারা হয়তো একটু মানে একেবারে 2-3 বার বোঝানোর পর হয়তো মাথায় আসতেছে না, তাদেরকে একটু পরে রেকর্ড যখন হয়ে যাবে এটা লাইভটা কেটে, তখন হচ্ছে ওই মিনিটে গিয়ে তুমি একটু যাওয়া। হ্যাঁ, ওই যে মিনিটটা একটু তুমি খাতে নোট করে রাখো যে ভাইয়া এটা মনে করো হচ্ছে এখন 1 ঘন্টা 7 মিনিট, 1 ঘন্টা 7 মিনিট, এখানে অনেকেই ক্লাস করতেছো তো। তো তুমি যখন একটা ম্যাথ পারবা, তুমিও মানে যে এখন পারতেছো না মনে করো, তোমার কিন্তু একটু খারাপ লাগবে। তো সবার জন্য যেহেতু আমরা ক্লাসটা করাচ্ছি, আমি তো 1 বার 2 বার তোমাকে পড়াচ্ছি, মানে তুমি যদি না বুঝে এর পরও যদি মনে হয় যে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে তুমি ওই মিনিটটা লিখে রেখে এর পরবর্তীতে যখন এটা আমরা লাইভটা শেষ করে দিব, তখন তুমি রেকর্ডে গিয়ে এটা দেখে নিতে পারবা টান দিয়ে। এটা আবার হচ্ছে তোমরা রাগ করিও না আমার প্রতি, কোনো রাগ করছো কিনা আবার এটা একটু জানাইও। হ্যাঁ, ওকে, তাহলে দেখো একজন দৌড়বিদ 24 সেকেন্ডে 200 মিটার রাস্তা যেতে পারলে তার গতিবেগ কত হবে। এখন তার গতিবেগ আমরা আগে বের করি, এখানে মিটার আছে সেকেন্ড আছে, তার মানে গতিবেগটা আসবে মিটার পার সেকেন্ডে। ব্যাগ যেই কথা, গতিবেগ একই কথা, ব্যাগ মানে দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখানে 200 আছে, এখানে কত আছে 24 আছে। তাইলে এখন এখান থেকে যে মানটা আসবে, হুম, এখান থেকে যে মানটা আসবে সেটা কি, মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে এটাকে আমাদেরকে বলছে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যাও। তাইলে এখানে তোমরা করে যে মানটা পাবা, এই যে এখান থেকে যে মানটা পাবা কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যাওয়া মানে কি, 18 উপরে 5 নিচে, 18 দ্বারা গুণ করতে হবে। কিলোমিটার পার ঘন্টাতে মানে আমরা বড়র দিকে যাচ্ছি, তাহলে 18 হবে উপরে। ওকে, তাহলে এখানে আনসার কত আসে বলো? 30 আসে। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে 30 আসলে 30। ও শাহিনুর ইসলাম বলছে নেক্সট। নেক্সট নাকি? তাহলে 30 কিলোমিটার পার আওয়ার। নেক্সটে চলে যাবো নাকি? ঠিক আছে, তোমাদের কেমন লাগতেছে এটা একটু জানো, আমি একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, 1 মিনিট। পানি আছে একটু দাও। ওকে, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, একটা গাড়ির গতি সেকেন্ডে 15 মিটার, গাড়িটির গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার হবে? গতি সেকেন্ডে 15 মিটার মানে কি জানো, 1 সেকেন্ডে 15 মিটার বলছে, তার মানে গাড়ির গতি মানে কি, এটা গতি ব্যাগই দেওয়া আছে।
তার মানে এখানে গতিবেগ তোমার দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড। ওই যে মিটার পার সেকেন্ড যেটা ছিল আর কি, আমি এম এবং এস দ্বারা লিখছি, কোনো সমস্যা নেই। তাহলে ঘন্টায় কত কিলোমিটার, মানে এই যে এটাকে কেটে নিয়ে যেতে হবে কিলোমিটার পার ঘন্টাতে। তাহলে বড়র দিকে যাচ্ছি আমরা, বড়র দিকে গেলে কি 15 ইন্টু 18 ডিভাইডেড বাই কত বলো 5, 3 5 কত, 3 5 15, 3 18 কত, 3 18 হচ্ছে আমাদের 54, ওটা হয়ে যাবে 54 কিলোমিটার পার আওয়ার। হুম, 54। আদনান খান 5 ডিভাইডেড বাই 18 হবে যে তুমি যখন কিলোমিটার পার, বোর্ড কাজ করতেছে না, ওকে, এই যে তুমি যখন কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবে, হ্যাঁ, ছোটর দিকে গেলে, ছোটর দিকে গেলে হচ্ছে তুমি 5 ডিভাইডেড বাই 18 দিবে। ওকে, তাহলে এখানে আনসার কোনটা, এটা। এরপরে যাও, একজন মাঝি স্রোতের অনুকূলে, এখন আমরা স্রোতে চলে আসছি, হ্যাঁ, স্রোতে আমরা হচ্ছে এখান নদী দেখবো, নদীর ভিতরে হচ্ছে স্রোত থাকবে, নৌকা পার করাবো, আমরা নিজে পার হব, সেখানে কিরকম ঘটনাগুলো ঘটে। তাহলে দেখো ট্রেনের স্বাভাবিকভাবে ব্যাগ কিরকম হয়, সময় কিভাবে বের করতে হয়, কুটি এবং মানুষ থাকলে কি হবে, প্ল্যাটফর্ম থাকলে কি হবে, সেতু থাকলে কি হবে, কার দূরত্ব কিভাবে বের করতে হবে, দুইটা ট্রেন একই দিকে যাইলে কি হবে, একটা অপরটার অপোজিটে যাইলে কি হবে, সেগুলো কিন্তু আমরা শিখছি। এখন আমরা ট্রেন এবং স্রোত নিয়ে কিছু কথা বলবো। আমি প্রথম দিকে হচ্ছে একটু বেসিক কনসেপ্ট নিয়ে আলাপ করবো, তোমরা আমাকে কয়েকটা মিনিট টাইম দিবা, হ্যাঁ, এটাই আর কি। কয়েকটা মিনিট টাইম বলতে দেখো, আমি নৌকা তো ভালো মতো আঁকতে পারি না, কি করব বলো, নৌকা যা হয়েছে এটা নৌকা হিসেবে তোমরা বিবেচনা করে নাও। এখন এটা হইতেছে নৌকা, এখন নৌকাটা যাচ্ছে এইদিকে, তোমার এইদিকে স্রোতও আছে মনে করো, দুইটা একই দিকে না, হ্যাঁ, দুইটা যদি একই দিকে হয়, এই যে দেখো এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে স্রোত, তখন এই যে এটাকে বলা হয় অনুকূল। কি কুল? অনুকূল। তোমাকে যদি বলা হয় কোনো কারণে অনুকূলে বেগ, অনুকূলে বেগ মানে কি জানো, এই যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এই যে এটা হইতেছে স্রোত, দুইজনের বেগকে আমরা প্রত্যেকটা ম্যাথে এই নৌকাটাকে এক্স ধরে নিব, স্রোতটাকে ওয়াই ধরে নিব। এটা মানে কি, নৌকা যাচ্ছে 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 যাচ্ছে, ঠিক আছে, স্রোত বলতেছে ভাইয়া আমিও তোমার সাথে আছি, ঠিক আছে, তার মানে নৌকাকে সে ফোর্স দিচ্ছে তুমি যাও, তার মানে দুইটা একই দিকে না, হ্যাঁ। আমি যদি বলি ভাই আমার কথাগুলো শোনো, তুমি শুনতেছো, আমার ভালো লাগবে না, হ্যাঁ। তুমি যদি একটা প্রশ্ন রিপ্লাই করো ভাই আমাকে এটা বুঝিয়ে দেন, আমি বুঝাই দিছি, তার মানে আমি তোমার কথা ধরছি, মানে আমরা সেম ডিরেকশনে আছি না, হ্যাঁ। তাইলে সেম ডিরেকশন হইলে এদিকে আমরা মনে রাখবো এটা যোগ, এটা আমাদের জন্য পজিটিভ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স হচ্ছে নৌকার বেগ, ওয়াইটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে অনুকূলে ব্যাগ বুঝাইলে আমরা অলওয়েজ মনে রাখবো এক্স প্লাস ওয়াই। এখন যদি হয় নৌকাটা এদিকে যাইতেছে বা স্রোতটা অলওয়েজ এদিকে আছে, মনে করো স্রোতটা এদিকে, বাট নৌকা তোমার এদিকে চলে আসতেছে, আরে কিরে স্রোত যাচ্ছে এদিকে, নৌকা আসতেছে এদিকে, অপোজিট ডিরেকশন না, হ্যাঁ। যদি এরকম ঘটনা ঘটে সেটাকে বলা হয় প্রতিকূল, আর যদি ব্যাগ খুঁজে তোমার থেকে এটাকে বলা হবে প্রতিকূলে ব্যাগ, আর এখানে আমরা মনে রাখবো এক্স মাইনাস ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে ভাই ওয়াই মাইনাস এক্স কেন হয় না, নৌকা কি চলে আসবে নাকি স্রোত চলে আসবে, স্রোত তো এইভাবে চলে যাবে, নৌকাটাকে ব্যালেন্স করে তারপর এখানে চলে আসবে না, হ্যাঁ, তার মানে নৌকার বেগ বেশি ছিল, এই জন্য আমরা বেশি থেকে কমকে কি দিব, বাদ দিব। বুঝে গেছে কথা, হ্যাঁ। তাহলে প্রতিকূলে ব্যাগ হচ্ছে এটা, অনুকূলে ব্যাগ হচ্ছে এটা, বুঝে গেল এতটুকু, ওকে। এখন এখানে কি দেখো, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে, তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত। যদি গড় বেগ জিজ্ঞেস করে, কি বেগ, গড় বেগ। অনুকূল প্রতিকূল কেন শিখেছি একটু পরে টের পাবা। গড় বেগ মানে মনে রাখবে, শুধু যদি বেগ হইতো আমরা কি লিখতাম, দূরত্ব ডিভাইডেড বাই সময়, আর এখানে যেহেতু গড় বেগ বলছে তাহলে আমরা এখানে লিখবো মোট দূরত্ব ডিভাইডেড বাই কি সময়, মোট সময়। কি সময়, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়টা মানে কি, আবার দেখো একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়, মানে দেখো স্রোত এদিকে, নৌকো যাচ্ছে এদিকে, সে এরকম 2 ঘন্টায় 5 মাইল যাইতে পারে, তাহলে এই 2 ঘন্টার মধ্যে যাইতে পারে 5 মাইল, 2 ঘন্টাটার সময় 5 মাইলটা দূরত্ব। আবার 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে, ভালোভাবে খেয়াল করবা, সে এইখান থেকে গিয়েছিল, এতটুকু গিয়েছিল, স্রোত এদিকে আছে বাট সে আবার ফিরে আসছে, স্রোত এদিকে আছে বাট সে আবার ফিরে আসছে। এখন কয় ঘন্টায়, 4 ঘন্টায়, এই যে দেখো 4 ঘন্টায়, তাইলে ভাই এখানে সময়টা কত হবে,
সে গিয়েছিল 5 মাইল, আবার যদি সেখানে ফিরে আসে কত দূরত্ব অতিক্রম করবে? 5 মাইল না? নাকি নদীটা হচ্ছে দিন দিন অনেক বেশি বড় হয়ে যাবে এরকম? না, এরকম হইতে পারে নদী ভাঙনের কারণে, বাট এই ম্যাথের ক্ষেত্রে আমরা সেটা ইউজ করব না। আমরা মনে করবো সে এখান থেকে গিয়েছিল, সে আবার এখানে মুভ করছে, মানে যে দূরত্ব অতিক্রম করে গিয়েছিল সেই দূরত্ব অতিক্রম করে সে ফিরে এসেছে। তার মানে এখানে দূরত্ব অতিক্রম করছিল 5 মাইল, এখানে হবে কত মাইল? 5 মাইল। তাহলে পরবর্তী যে 4 ঘন্টায় সে এই যে 5 মাইল দূরত্ব অতিক্রম করছিল। তাহলে পাশে পাশে এখানে কত? 10। 2 আর 4 কত? 6। তাহলে 2 দ্বারা যদি উভয় দিকে কাজ করো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে উপরে হবে 5, নিচে হবে 3। হ্যাঁ, 5/3। ও, তোমরা তো আমার থেকে আরো ভালো আনসার করতেছো, আলহামদুলিল্লাহ, ভালো। যেভাবে হোক, তুমি যেখান থেকে হোক, তুমি ভালো আনসার করতে পারলে হয়েছে। তুমি যেভাবে ম্যাথটা করো না কেন, তুমি অন্য নিয়মে মিলাইছো, নো, এখানে হচ্ছে কোনো একটা সমস্যা না। হ্যাঁ, তুমি যেভাবে হয় তুমি ম্যাথটা মিললে হয়েছে, মানে আমার নিয়ম হইতে পারে এরকম তো কথা নেই। ওকে, এখন আরেকটা কথা আমি তোমাকে বলে দিই। তুমি এখানে আরেকটা যেটা ইউজ করতে পারতা, যদি তোমার গতিবেগ থাকতো, যেমন এই ম্যাথটার ক্ষেত্রে একটু দেখো, তোমাকে বলা হচ্ছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বাইয়ে 15 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 10 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে যাত্রা আরম্ভের স্থানে ফিরে এলো, যাতায়াতে তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ, আমরা তো এর আগে শিখছিলাম যে গড় গতিবেগ মানে উপরে থাকবে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখানে কি বলছে দেখো, এই যে এটা নদীর এপার, এটা হচ্ছে নদীর ওই পার। এক ব্যক্তি স্রোতের অনুকূলে, মানে এই যে দেখো এটা স্রোত, এই যে স্রোত যেদিকে সেও যদি সেই দিকে যায় এটাকে বলা হয় স্রোতের অনুকূলে নৌকা পেয়ে 15 কিলোমিটার বেগে চলে। তার মানে এটা হইতেছে 15 কিলোমিটার/ঘন্টা, এটা হচ্ছে তার বেগে এইদিকে আসছিল এখন, এবং ঘন্টায় 10 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে যাত্রা আরম্ভের স্থানে ফেরত গেল। এখান থেকে সে আবার যখন এখানে গেল তখন তার লাগছিল কত? 10 কিলোমিটার/আওয়ার। এই যে এখান থেকে এখানে, তাহলে একবার অনুকূলে বেগ দেওয়া আছে আর একবার প্রতিকূলে বেগ দেওয়া আছে, তোমাকে এখানে বলছে গড় গতিবেগ বের করতে। তখন তুমি যেটা মনে রাখবা, 2 অনুকূল ইন্টু প্রতিকূল ডিভাইডেড বাই অনুকূল প্লাস প্রতিকূল। উপরে লিখবো আমরা সবগুলা গুণ, নিচে লিখবো দুইটার যোগ। এটাকে তোমরা অনেকে এভাবে ইউজ করছো, 2x ডিভাইডেড বাই x প্লাস y, যেখানে x কে তোমরা বলছো অনুকূল, y কে প্রতিকূল, এভাবে মনে রাখতে পারো, সমস্যা নেই, তুমি যেভাবে শিখছো। তাহলে 15 আর 10 কত হয়? 25, আর এখানে 2 ইন্টু 15 ইন্টু কত? 10। ওকে, হ্যাঁ, তাহলে 3×5 = 15, এখানে হচ্ছে 5×5 = 25, 5 দুগুণে হচ্ছে 10, 3 দুগুণে হচ্ছে 6, 6 দুগুণে কত? 12। তাহলে এখানে গতিবেগ হবে যাতায়াতে তার গড় গতিবেগ কত হবে? 12। ওকে, বুঝা গেছে? এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো ভাইয়া, সবাই মিলে বলো। ওকে, হ্যাঁ, আছে আছে। ওকে, ক্লিয়ার। ওকে, নৌকা এবং হচ্ছে স্রোতের যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ এখানে আছে, কোনো প্রবলেম নাই, তোমরা যে টাইপ খুঁজবে সেই টাইপটাই পাবা। এখানে দেখো একটি স্টিমারের এক বন্দর থেকে অন্য বন্দরে যেতে স্রোতের অনুকূলে 4 ঘন্টা সময় লাগে, স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে 5 ঘন্টা সময় লাগে। যদি স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার হয় তাহলে বন্দর দুইটির মধ্যে দূরত্বটা কত?
আসসালামু আলাইকুম। তাহলে দেখো, এটি হচ্ছে বন্দর, এটি হচ্ছে আমাদের বন্দর। এখন বলা হচ্ছে একটি স্টিমারের এক বন্দর থেকে অন্য বন্দরে যাইতে স্রোতের অনুকূলে, মানে এখানে যাইতে, এটা এদিকে মনে করো স্রোত, 4 ঘন্টা সময় লাগে, এবং স্রোতের প্রতিকূলে এই যে এদিকে আসতে তার 5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, এই যে স্রোতের অনুকূল মানে যেখানে ব্যাগটা থাকবে, অনুকূলে ব্যাগ মানে কি বলছিলাম, এক্স প্লাস ওয়াই, আর প্রতিকূলে ব্যাগ মানে কি বলছিলাম, এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, দেখো তো, তুমি অনুকূলে যাও প্রতিকূলে যাও, দূরত্বটা কখনো চেঞ্জ হবে না? ভাইয়া, দূরত্বটা চেঞ্জ হবে না। তাহলে অনুকূলের দূরত্ব হইলেও চেঞ্জ হবে না, প্রতিকূলের দূরত্ব হইলেও চেঞ্জ হবে না। তার মানে এই দুইটা আমরা কি লিখতে পারবো, সমান লিখতে পারবো। কেন ভাই আপনি সমান লিখতেছেন? এই যে দেখো, আমরা গতিবেগ ইকুয়াল টু একটা দূরত্ব ডিভাইডেড বাই সময় সূত্র পড়ছিলাম না? একটা সূত্র, আমি একটা সূত্র সবাইকে মনে রাখাই। তাহলে এখান থেকে দূরত্ব যদি তুমি বের করো, তাহলে কি পাচ্ছ? এটার নিচে মনে এক আছে, মনে মনে এক আছে, এর সাথে দূরত্ব গুণ গতিবেগের সাথে কি গুণন, গতিবেগের সাথে সময় গুণন। ওকে, হ্যাঁ। তাহলে এইখানে দূরত্বের মধ্যে এখানে বসবে যে গতিবেগ গুণন কি সময়, এখানেও বসবে যে দূরত্বের এখানে গতিবেগ গুণন সময়। এই যে গতিবেগ, এখানে গতিবেগটা কি হইতো, এক্স প্লাস ওয়াই অনুকূলে, ভালোভাবে খেয়াল করো, এটা অনুকূলের জন্য দূরত্ব আর এটা প্রতিকূলের জন্য দূরত্ব, এটা অনুকূল হোক প্রতিকূল হোক সেম। তাহলে এইখানে যে গতিবেগটা সেটা এক্স প্লাস ওয়াই, এখানে যে গতিবেগটা সেটা এক্স মাইনাস ওয়াই। আর এখানে দেখো দূরত্ব মানে গতিবেগ গুণন সময়, এদিকে যাইতে সময় লাগে কয় ঘন্টা, 4 ঘন্টা, এইদিকে আসতে সময় লাগে কয় ঘন্টা, 5 ঘন্টা। তাহলে গতিবেগ গুণন সময়, গতিবেগ গুণন সময়, দূরত্ব তো চেঞ্জ নাই, মানে দূরত্ব তো সেমই। নদী ভাঙ্গনের কথাটা আমাকে কেউ বলিও না আবার। হ্যাঁ, নদী ভাঙ্গে গেছে, এখানে দূরত্বটা, সে একবার গিয়েছিল, আস্তে আস্তে হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এটা কিন্তু না। হ্যাঁ, ওকে। তাহলে এখানে যদি তুমি কাজ করো, এই যে 4x প্লাস কত ভাইয়া, 4y ইকুয়াল টু 5x, 5x, 5x না এখানে, এটা কত, 4x, 4 ইন্টু এক্স প্লাস ওয়াই, এর পরবর্তীতে হচ্ছে 5 ইন্টু হচ্ছে এক্স মাইনাস। আচ্ছা, এখানে আমি একটু মানটা বসাই দিই, এভাবে না করে কিভাবে মানটা বসাই দিব, দেখো এখানে বলা হচ্ছে 5 ঘন্টা সময় লাগে, এতটুকু দেখছি। যদি স্রোতের গতিবেগ 2 কিলোমিটার হয় ঘন্টায়, স্রোত মানে কি ছিল, অলওয়েজ ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় আমি কত বসাইতে পারবো, 2। তাহলে দেখো এক্স প্লাস 2 ইন্টু 4 ইকুয়াল টু এই যে এক্স মাইনাস 2, এখানে ওয়াই এর মান 2, স্রোত মানে ইন্টু 4। এখন যদি তুমি দেখো 4x প্লাস কত, 4 দুগুণ হচ্ছে আমাদের 8 ইকুয়াল 5x মাইনাস 5 দুগুণ কত, 10। তাহলে দেখো মাইনাস 10টা এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস 8 এখানে আছে, মাইনাস 10টা এই পাশে আনলে প্লাস 10 ইকুয়াল এখানে 5x আছে, 4x টু এই পাশে নিয়ে গেলে মাইনাস 4x, এই যে প্লাস 4x টু এই পাশে নিয়ে গেলে, তাহলে x ইকুয়াল টু কত হয়, 18 হয়। তাহলে তুমি x এর মান এখানে বসাই দাও, অথবা এখানে বসাই দাও, সেম আনসার আসবে। দেখো এখানে যদি 18 বসাও, তাহলে 18 y এর মান বসাইছো তুমি 2, 18 আর 2 যোগ করলে 20, 20 এর সাথে 4 গুণ করলে এই যে দূরত্বটা আসতেছে কত, 80। এখানে দেখো 18, 18 থেকে 2 বাদ দিলে 16, 16 এর সাথে 5 গুণ করলে এখানেও কি আসবে, 80। যে কোনো একটা স্থান থেকে তুমি বের করতে পারো। তাহলে এখানে কয় মিটার, 80 কিলোমিটার দূরত্বটা। হ্যাঁ, বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো কিনা বলো। হুম, এই যে এটা আমরা, এই যে তোমার এখানে ফাইনাল লাইন কোনটা জানো, তুমি যখন আজকে আরেকবার করবা, এই যে এটা মানে একটা অনুকূল ইন্টু সময়, এরপর প্রতিকূল ইন্টু সময়, এক্স প্লাস ওয়াই, এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই, এখানে যে সময় এখানে সেই সময়, তারপর এক্স, যদি আমার যদি নৌকার গতিবেগ থাকে এক্স এর জায়গায় মান বসাবো, আর যদি স্রোত দেওয়া থাকে ওয়াই এর জায়গায় মান বসাবো, যেমন এক্স প্লাস 2 এখানে এক্স মাইনাস 2, সেখান থেকে একটু ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। হ্যাঁ, এটা বুঝছো কিনা দেখো, এটা একটু কমপ্লেক্স লাগতে পারে তোমাদের, এটা একটু কমপ্লেক্স লাগতে পারে। হ্যাঁ, আগের মাত্র 15 + 16 করে লিখছি ভাইয়া, 15 + 10 লিখছি আমি। কে এটা, আর এর জায়গায় কই, আর কই এখানে, আর তো দেখি নেই, কোনটা আর বলতেছো তুমি এখানে?
ওকে, এরপরে দেখো স্রোতের অনুকূলে একটি নৌকার কিছুটা দূরত্ব যেতে 3 ঘন্টা সময় লাগে। মানে স্রোতের অনুকূলে একটা নৌকার কিছুটা দূরত্ব যাইতে 3 ঘন্টা সময় লাগে, মানে যে যখন অনুকূলে যাচ্ছে তখন 3 ঘন্টা। স্রোত এইদিকে, এই যে স্রোত এইদিকে। আর স্রোতের প্রতিকূলে মানে এইখান দিক থেকে আসতে তার 9 ঘন্টা সময় লাগে। আচ্ছা, স্রোতের গতিবেগ কত? মানে স্রোতের গতিবেগটা এখানে কত হবে যদি স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 4 কিলোমিটার হয়। মানে স্থির পানিতে নৌকার গতিবেগ যদি 4 কিলোমিটার হয়, স্রোত মানে কি? স্রোত মানে ওয়াই। এই যে আমাদের নৌকা, নৌকা মানে কি এক্স। ওই যে এখনো তুমি স্রোতের দিকে যাও, স্রোতের বিপরীতে আসো। যে দেখো প্রতিকূলে যেতে 9 ঘন্টা সময় লাগে, মানে কি নদীর এটা এপার নদীর এটা ওই পার। এদিক থেকে যাইতে 3 ঘন্টা সময় লাগছিল, এখানে আসতে 9 ঘন্টা সময় লাগছিল, মানে দূরত্ব সেম। ওই যে দূরত্ব দূরত্ব আমরা তো শিখে ফেলছি এখন। হ্যাঁ, আরো একটা মানে আরো শর্টকাটের ডিপে যখন আমরা ঢুকছি তখন আমরা বুঝতে পারছি এটা এক্স প্লাস ওয়াই হবে, কিন্তু এখানে একটা সময় থাকে। এই সময়টা কত? 3 ঘন্টা, এই যে অনুকূলের সাথে। এরপরে সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু, অর্থাৎ প্রতিকূল। এখানে আসতে কয় ঘন্টা লাগবে? এখানে আসতে 9 ঘন্টা লাগবে। এখন তোমাকে কি দিছে দেখো, স্থির পানিতে নৌকার গতিবেগ, মানে নৌকার বেগ আছে আগের মতো, স্রোতের কিন্তু নাই। তার মানে এটা হবে 4 + y ইন্টু 3 ইকুয়াল 4 - y। এই যে 4 - y, আমি একটু স্পষ্ট করে দিই। 4 - y ইন্টু কত? ইন্টু 9। ভাই আপনি এটা কেন বের করতেছেন? আমি y বের করতে পারলেই তো হচ্ছে স্রোতের গতিবেগ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে 3×4 = 12 প্লাস হইতেছে 3y ইকুয়াল হচ্ছে 4×9 = 34 মাইনাস 9y। এই যে মাইনাস যুক্ত, এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে 3y প্লাস 9y ইকুয়াল টু হচ্ছে 34, এখানে প্লাস 12 তো এই পাশে গেলে -12। 3y এবং হচ্ছে 9y হইতেছে 12y, 34 থেকে 12 গেলে 24। তাহলে y ইকুয়াল টু কত হয়? y ইকুয়াল টু 2। একসাথে বের হয়ে গেছে। হ্যাঁ, y ইকুয়াল টু 2। তাহলে 2 কিলোমিটার/ঘন্টা। বুঝা গেছে? বুঝতে পারছো এটা? তোমরা অনেকে অনেকভাবে করবা এটা, অনুকূলে গেছে তারপরে প্রতিকূলে আসতে। মানে এটা লিখিত যখন প্রশ্ন যদি কোনো ঘরে না থাকে, এটা কিন্তু অনেক লম্বা ভাবে করা যায়, এটা দরকার নাই তোমার। ওকে, এরপরে দেখো স্থির পানিতে এক সাঁতারুর গতিবেগ 9 কিলোমিটার/ঘন্টা। স্রোতের গতিবেগ যদি 6 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে সাঁতারুর গতিবেগ কত? স্রোতের অনুকূলে মানে এই যে এদিকে চলতেছে হচ্ছে আমাদের সাঁতারু, এদিকে স্রোত আছে, আবার এইদিকে হচ্ছে আমাদের দেখো এদিকে স্রোত আছে, এদিকে সাঁতারু। এখন এক সাঁতারুর গতিবেগ কত? 9। তারপরে স্রোতের গতিবেগ কত? 6। তোমাকে বলছে স্রোতের অনুকূল। অনুকূল মানে কি? ওই যে দুইটা একই দিকে হলে যোগ, অর্থাৎ 9 আর 6 মিলে কত হয়? 15। হ্যাঁ, বুঝে গেছে? 15। তাহলে 15 কিলোমিটার/ঘন্টা। এরপরে দেখো নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 12 ও 9 কিলোমিটার। নদীপথে 63 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? মানে আমার কত সময় লাগবে বলো। তাহলে এখানে হচ্ছে আমাদের কত সময় লাগবে? এখানে নৌকা এবং স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় যথাক্রমে 12 এবং হচ্ছে 9 কিলোমিটার। নদীপথে 63 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? সময়টা কত একটু বলো। বলো, এটার আনসার কত হইতে পারে? দেখো নৌকা এবং এই যে নৌকা আছে 12, স্রোত আছে হচ্ছে 9। এখন তোমাকে বলা হচ্ছে নদী পথে 63 কিলোমিটার পথ, মানে এই যে এইটা এপার এটা ওই পার, একবার তুমি যাবা এরপরে তুমি আসবা। এই দুইটা ক্ষেত্রে একত্রে টাইমটা কত লাগবে? হুম, টাইমটা কত লাগবে বলো। এখানে টোটাল টাইমটা বের করার জন্য এই সূত্রটা তুমি ইউজ করবা, 2 = 2 dx/x² - y²। এক্স মানে অলওয়েজ আমরা কাকে শিখছি? এক্স মানে আমরা শিখছিলাম নৌকাকে। অথবা এখানে থাকতে পারে কি? অথবা এখানে থাকতে পারে সাঁতারু। আর ওয়াই মানে আমরা কাকে শিখছিলাম? ওয়াই মানে শিখছিলাম আমরা স্রোতকে। তাহলে তুমি বসাও না এখানে, 2 আছে ইনটু কত দূরত্ব অতিক্রম করবো? ওই যে এই যে নদীর প্রস্থটা কত ছিল? নদীর প্রস্থটা ছিল হচ্ছে 63, তাহলে 2 × 63 ইনটু এক্স এর মান কত? এই যে এক্স এর মান মানে নৌকা মানে 12, আর এখানে 12² - 9²। হ্যাঁ, এক লাইনে আনসার। বুঝাইতে পারছি কথা? কয় লাইনে আনসার? এক লাইনে।
এই যে এক লাইনে আনসার 2 dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে টোটাল টাইম, হ্যাঁ, এটা হইতেছে কি টোটাল টাইম এক লাইনে, তাহলে আনসার কোনটা হবে বলো? আনসার কোনটা হবে এখানে? এটা তোমরা করবা ক্যালকুলেটর ইউজ করে, যে আনসারটা আসবে সেই আনসারটা। ওকে, তাহলে এরপরে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় 31 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ ঘন্টায় 17 কিলোমিটার। স্রোতের গতিবেগ কত? স্রোত মানে কি? স্রোত মানে তোমাকে ওয়াই বের করতে বলছে। ওই যে দেখো অনুকূলে গতিবেগ, অনুকূল মানে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে 31। আবার বলা হচ্ছে স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে কত এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 17। এবং দুটো সমীকরণ তুমি মনে মনে যোগ করো, ওয়াই ওয়াই ক্যান্সেল, এক্স এক যোগ করলে 2x, এখানে একার সাথে হচ্ছে 8, 3 আর একে কত 4, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়? এক্স ইকুয়াল টু হয় 24। এক্স মানে তুমি কি বের করে ফেলছো বলো তো? এটা বের করে ফেলছো কিন্তু নৌকা, এখানে অনেকেই এখানে 24 থাকতে পারে, এটা কিন্তু আনসার হিসেবে কাউন্ট করা যাবে না। এটা কি? এটা নৌকার গতিবেগ ছিল, যে নৌকার বেগ। তাইলে এখন যদি তুমি নৌকার বেগ এখানে বসাও, এই যে 24 আর কত মিলাইতে হবে? এটা 31 হইতে 7 মিলাইতে হবে, তাহলে 24 এর সাথে 31, এই যে ওয়াই এর ভ্যালু তুমি কাউন্ট করছো কত 7, তাইলে এটা হইতেছে আমাদের 7 কিলোমিটার/ঘন্টা। অথবা এটা এমনও হইতে পারতো, এই যে দেখো এক্স এর মানটা এখানে কত 24 থেকে কত গেলে হচ্ছে 7, 17, 7 গেলে, হ্যাঁ বুঝা গেছে? 24 থেকে যদি 7 চলে যায় তাহলে হচ্ছে 17, হ্যাঁ। সো তোমরা এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। এই যে এখানে আমরা হচ্ছে আজকে অনেক কিছু হচ্ছে কভার করছি আসলে। সো সবাই বুঝছে কিনা আমাকে একটু ইনশিওর করে এটা। মানে হচ্ছে আমাদের নৌকা, স্রোত, তার পরবর্তীতে হচ্ছে ট্রেন, তার পরবর্তীতে আমাদের মৌলিক সংখ্যা, বর্গমূল, অনেকগুলো টপিকের প্রশ্নগুলো ছিল, অনেকগুলো কমপ্লেক্স কোয়েশ্চেন ছিল যেগুলো আমরা শর্টকাট আনসার করছি। সো সবাই ঠিকঠাক মতো আজকের এই ক্লাসটা বুঝছো কিনা আমাকে বলো, একটু দ্রুত জানাও, হ্যাঁ। আমি তোমাদের থেকে 2 থেকে 3 মিনিট টাইম নিব। হুম, 2 মিনিট, 2। সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু এনশিওর করো, ওকে? সবাই বুঝছো তাইলে? একদম শর্টকাটে বুঝছো কিনা, পরীক্ষার মধ্যে পারবা কিনা? পরীক্ষা পারবা? ও সামিহা, মালেক, তাসপিয়া আহসান, আদনান খান, জোবাইর হাসান, রাবি, হ্যাঁ সবাই বুঝছো? ঠিক আছে, তাইলে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার কালকেই দেখা হচ্ছে। আমার ক্লাস রুটিনটা আমি কখন ক্লাস নিব এটা জানিয়ে দিব তোমাদের গ্রুপে, তোমরা একটা গ্রুপে যুক্ত আছো না? ওটাতে জানিয়ে দিব ইনশাল্লাহ। সবার সাথে আবার কালকে দেখা হবে একেবারে। তোমাদের পরীক্ষার আগে কি কি করতে হবে, আর আরো কিছু কমপ্লেক্স কিন্তু টাইপ আছে, এগুলো নিয়ে আমি কালকে আলোচনা করবো। একটা লাইনে করবো আমরা ম্যাথগুলো আজকে যেভাবে করছি, হ্যাঁ। সো সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।